আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো আজকে নতুন একটা অধ্যায় শুরু করব। সেটা হচ্ছে আমাদের বায়োলজি সেকেন্ড টপের একটা অধ্যায়। সেটা হচ্ছে আমাদের জিনতত্ত্ব ও বিবর্তন। এই অধ্যায়ে আমরা অনেক কিছু সম্পর্কে জানবো। জিন সম্পর্কে জানবো, তারপরে এই পৃথিবীতে অনেক জীব এসেছে এবং অনেক জীবের বিলুপ্ত ঘটেছে, কেন ঘটেছে, এবং অভিযোজন অর্থাৎ একটা জীব যে এই পৃথিবীতে আসলো তারা যে মানায় নিল পারিপার্শ্বিকতার সাপেক্ষে বা আশেপাশের পরিবেশের সাথে, এটাকেই বলে অভিযোজন। তো এগুলো সম্পর্কে আমরা জানবো। কেমন? আরও অনেক বিষয়ে এই অধ্যায়ে কথা হবে এবং এই অধ্যায়টাও তোমাদের নার্সিং অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এসে থাকে। তো চলো আমরা অধ্যায়টা শুরু করি। ওকে, আচ্ছা, প্রথমে এই অধ্যায়ে লিঙ্গ নির্ধারণ এটা সম্পর্কে একটু কথা বলবো। দেন আমরা তারপরের টপিকগুলোতে যাব ধীরে ধীরে। হ্যাঁ, এই অধ্যায়ে আরও অনেক টপিক আছে। কিছু টপিক আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো এবং কিছু টপিক কম গুরুত্ব দিয়ে পড়বো, কারণ কিছু টপিক পরীক্ষায় বেশি আসে এবং কিছু টপিক থেকে দেখা যায় পরীক্ষায় প্রশ্ন কম আসে। কেমন? ওকে, তাহলে প্রথমে যদি এটা নিয়ে কথা বলতে চাই, তাহলে এর আগে আসো একটা বেসিক বেসিক জিনিসটা কি? বেসিক জিনিসটা হইতেছে তোমার, ওকে, এই যে বেসিক জিনিসটা বলতেছি, বেসিক কি? বেসিক হইতেছে কোন বেসিকটা আমাদের লাগবে? আমাদের মূলত সেলের ক্রোমোজোমের বেসিকটা লাগবে। একটা মানুষে, আমি এখন যে বেসিকের কথা বলছি এটা মানুষ সম্পর্কিত। হ্যাঁ, মানুষে 23 জোড়া ক্রোমোজোম থাকে। কয় জোড়া ভাইয়া? 23 জোড়া। 23 জোড়া মানে দাঁড়ায় 46টি। 23 ইন্টু 2 ইকুয়াল 46। ঠিক আছে, ওকে। তো এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে আমাদের 44টি ক্রোমোজোম হচ্ছে অটোজোম। এগুলো হইতেছে অটোজোম। কেমন? আর এই অবশিষ্ট বাকি যে দুইটি ক্রোমোজোম থাকে সেটা হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম। সেটা কি? সেক্স ক্রোমোজোম। এখন এই যে আলোচনা এতটুকু পর্যন্ত তোমরা সবাই জানো যে এই যে 44টা এটাকে বলে অটোজোম, যেগুলো সবগুলো কোষে থাকে, কিন্তু এই যে দুইটা সেটা হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম। সেটা আমাদের কি থাকে? শুধু জনন কোষে থাকে। এখন এটা আমাদের লিঙ্গ নির্ধারণে সহযোগিতা করে, মুখ্য ভূমিকা পালন করে, এই যে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, এখন এই সেক্স ক্রোমোজোম কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা আমাদের লিঙ্গ নির্ধারণে সহযোগিতা করতেছে। এবং এই সেক্স ক্রোমোজোম, শোনা যাচ্ছে কি ঠিক মতো? আশা করি শোনা যাচ্ছে। হ্যাঁ, সাউন্ড কি স্লো আছে নাকি? আশা করি নাই। তাহলে যেটা বলছিলাম যে 44টি অটোজোম এবং 2টি সেক্স ক্রোমোজোম থাকে। এই 2টি সেক্স ক্রোমোজোম যেটা থাকে সেটা তোমার লিঙ্গ নির্ধারণে সহযোগিতা করে এবং এই 2টা সেক্স ক্রোমোজোমের মধ্য দিয়ে কিছু রোগ ট্রান্সফার হয়। কোথা থেকে? মা থেকে শিশুতে। কেমন? এগুলো হইতেছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ধরো হিমোফিলিয়া একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এই হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া হইতেছে আমাদের সেক্স যে ক্রোমোজোম আছে এগুলোর মাধ্যমে ট্রান্সফার হয় একটা ডিজিজ। ঠিক আছে, হিমোফিলিয়া হইতেছে যে রোগের কারণে তোমার রক্ত তঞ্চন হইতে বা রক্ত জমাট বাঁধতে তোমার সময় বেশি লাগে বা রক্ত তঞ্চন বাধাগ্রস্ত হয়, এটাই হইতেছে হিমোফিলিয়ার লক্ষণ। ঠিক আছে, আচ্ছা, তো যে সম্পর্কে কথা বলতেছিলাম, এই তো 44 জোড়া অটোজোম এবং 2 জোড়া সেক্স ক্রোমোজোম। এখন আসি যে 2 জোড়া যে সেক্স ক্রোমোজোম এটা পুরুষে কী কী, স্ত্রীতে কী কী? পুরুষে থাকে এক্স আর ওয়াই। পুরুষে থাকে এক্স আর ওয়াই, আর মহিলাতে থাকে ওয়াই, সরি, এক্স এক্স। এটা হচ্ছে স্ত্রী আর এটা হচ্ছে পুরুষ। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে মানব বা মানুষের জন্য পুরুষের তোমার সেক্স ক্রোমোজোম কি কি, তাহলে এটা হবে এক্স আর ওয়াই। আর মহিলার কি কি বা স্ত্রীর কি কি? এক্স আর এক্স। মহিলাদের জন্য বা স্ত্রীদের জন্য দুইটা একই রকম, অর্থাৎ দুইটাই এক্স, আর পুরুষের জন্য দুইটা ভিন্ন রকম, একটা এক্স একটা ওয়াই। ক্লিয়ার? ওকে, এখন এখান থেকে যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়া তো অনেক পরের ইস্যু, যখন মিলন ঘটার পরে জাইগোট সৃষ্টি হবে সে অবস্থায় কি হয়? সে অবস্থায় একটা থাকে এক্স এবং একটা থাকে ওয়াই পুরুষের জন্য, স্ত্রীর জন্য একটা থাকে এক্স একটা থাকে আরেকটা থাকে এক্স। এখন কথা হচ্ছে পুরুষের এখান থেকে যদি এক্স ক্রোমোজোমটা আসে, পুরুষের এখান থেকে যদি এক্স ক্রোমোজোমটা আসে, তাহলে যে সন্তান ভূমিষ্ঠ হবে সেটা হবে মেয়ে। সেটা কি হবে? মেয়ে। এখন
পুরুষের ক্ষেত্রে যদি এমন হয় এক্স ক্রোমোজোম না এসে এখান থেকে যদি ওয়াই ক্রোমোজোম আসে, কোন ক্রোমোজোম? ওয়াই ক্রোমোজোম, তাহলে যে সন্তান হবে সেটা হবে ছেলে, সেটা হবে ছেলে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি তোমার একটা সময় পর যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হবে, ওই বাচ্চাটার লিঙ্গ যে নির্ধারিত হয় এটার জন্য দায়ী কে? দায়ী কেউই না, আল্লাহ তাআলা যাকে চান তিনি সেভাবে কি করেন, তাকে সেই সন্তান দান করেন। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যাকে চাই ছেলে সন্তান দান করি, যাকে চাই স্ত্রী দান করি বা মেয়ে সন্তান দান করি, এবং যাকে চাই না কিছুই দিই না, ঠিক আছে? আবার যাকে চাই উভয়টাই দেই। ক্লিয়ার? তাহলে এই যে সন্তান সন্ততি জন্মদানে কারো কিন্তু হাত নাই, ঠিক আছে? মানে তার জেন্ডার নির্ধারণে কারো হাত নাই। আমি চাইলেই আমার সন্তানকে ছেলে হিসেবে পৃথিবীতে নিয়ে আসতে পারবো না, বা আমি চাইলে আমার সন্তানকে মেয়ে হিসেবে পৃথিবীতে নিয়ে আসতে পারবো না। ওকে, আচ্ছা। তাও আমাদের সমাজে কিছু বিভ্রান্তিকর এবং কুসংস্কার চালু আছে। কি? যে ধরো বারবার যদি কারো মেয়ে হয় তাহলে দোষ দেওয়া হয় যে যেই বউটা আছে তার সমস্যা, ঠিক আছে? মানে যে স্ত্রীটা আছে তার সমস্যা। বিষয়টা কিন্তু আসলে এমন না। বৈজ্ঞানিকভাবে যদি দেখো, যদি দায়ী করতে হয়, এখানে আবার বলছি দায়ী কিন্তু কেউই না, দায়ী কেউই না। কারণ পুরুষ থেকে কোনটা আসতেছে সে নিজে কিন্তু এটা মানে দিচ্ছে না, এবং মহিলা থেকে কি আসতেছে এটা কিন্তু সে নিজে দিচ্ছে না, ঠিক আছে? তাহলে দায়ী কেউ না, কিন্তু পুরুষ যেটা তোমার পুরুষের এখান থেকে যেটাই আসবে সেটাই হচ্ছে লিঙ্গ নির্ধারণ হচ্ছে। পুরুষের এখান থেকে যদি এক্স আসে তাহলে মেয়ে হচ্ছে, পুরুষের এখান থেকে যদি ওয়াই আসে তাহলে ছেলে হচ্ছে, ঠিক আছে? ফিমেল, আর এটা দ্বারা বুঝাইলাম মেল। এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা শিখলাম যে আমাদের মোট ক্রোমোজোম 23 জোড়া বা 46টি ক্রোমোজোমের মধ্যে আমাদের 44টি হচ্ছে অটোজোম এবং 2টি হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোমের মধ্যে পুরুষের ক্ষেত্রে দেখা যায় এক্স ওয়াই এবং মেয়েদের ক্ষেত্রে দেখা যায় এক্স এক্স। ওকে, এখন এখান থেকে যদি সন্তানে এক্স এক্স আসে তাহলে সন্তানটা মেয়ে হয়, আর এখান থেকে যদি এক্স ওয়াই আসে তাহলে সন্তানটা ছেলে হয়। ক্লিয়ার? ওকে, এখন আসো, এই জিনিসটা এখানে বলা হচ্ছে, দেখো এটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে ছেলে, এক্স এক্স এটা দ্বারা বোঝাচ্ছে ফিমেল, আর এক্স ওয়াই এটা দ্বারা বোঝাচ্ছে মেল, ঠিক আছে? ওকে, এখন হেটারোজাইগাস এটা দ্বারা বোঝায় জিনের প্রকৃতিটা কেমন, এই জিনের মধ্যে যে অ্যালিলগুলো আছে সেগুলো কেমন। ধরো এক্স একটা ওয়াই একটা, এক্স আর ওয়াই ভিন্ন না, সেজন্য এটা হেটারো, সেজন্য কি হেটারো। এটা মনে রাখবা যে হেটারো মানে ভিন্ন আর হোমো মানে একই, আবার হোমো মানে একই, হেটারো মানে ভিন্ন। এতটুকু ক্লিয়ার? আবার লিখে দিচ্ছি, হোমো 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 মানে বোঝাই একই, আর তোমার হেটারো হেটারো মানে ভিন্ন, ঠিক আছে? ওকে, তো হোমো মানে একই আর হেটারো মানে ভিন্ন। এখন কথা হচ্ছে এখানে দেখো এক্স আর এক্স দুইটা একই না, সেজন্য এটা হচ্ছে হোমোজাইগাস। এটা কি? হোমোজাইগাস। আর এক্স আর ওয়াই এটা কি ভিন্ন না, সেজন্য এটা হেটারোজাইগাস, সেজন্য এটা কি হেটারোজাইগাস। হেটারোজাইগাস হয়েছে? আচ্ছা, তাহলে এক্স এক্স একই হয়ে গেল, বা তোমার মিল সম্পন্ন দুইটাই, সেজন্য এটা হোমো। এক্স ওয়াই দুইটা ভিন্ন জিনিস, সেজন্য এটা হেটারো। এখন এখানে বলা হবে যে তোমার পরীক্ষায় যদি আসে যে মানুষের ক্ষেত্রে হেটারোজাইগাস কার, স্ত্রীর, পুরুষের, উভয়ের, কারোর কোনোটি নয়। কোনটা হবে বলো তো? পুরুষের। কেন? কারণ হইতেছে আমরা এখানে দেখতেছি যে পুরুষের ক্ষেত্রেই শুধুমাত্র এক্স আর ওয়াই অর্থাৎ হেটারোজাইগাসটা তোমার পুরুষের ক্ষেত্রে বিদ্যমান, সেজন্য বলা হচ্ছে মানব দেহের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে হেটারোজাইগাস হচ্ছে পুরুষ। আমরা মানুষের ক্ষেত্রে দেখলাম 46 জোড়া ক্রোমোজোম থাকে, কিন্তু অন্যান্য জিনিসের ক্ষেত্রে কিন্তু সেম না। ধরো পেঁয়াজের ক্ষেত্রে যদি লক্ষ্য করো তাহলে দেখবা 16 জোড়া ক্রোমোজোম থাকে, ঠিক আছে? না, পেঁয়াজের ক্ষেত্রে যদি লক্ষ্য করো তাহলে দেখবা 16টি ক্রোমোজোম থাকে। যদি তামাকের ক্ষেত্রে লক্ষ্য করো তাহলে দেখবা 28টি ক্রোমোজোম থাকে। আমরা একটা ছন্দ পড়ছিলাম
তোমাদের ক্লাসে হয় নাই, অন্য ক্লাসে হয়েছিল যে পেঁয়াজ আর তামাক। কি পড়ছিলাম? পেঁয়াজ আর তামাক, এই দুইটা উদ্ভিদে ক্রোমোজোম সংখ্যা মনে রাখবো কিভাবে? বলছিলাম যে এখান থেকে মনে রাখবো এটা হচ্ছে 16 আর তামাক এটা হচ্ছে 28। ঠিক আছে, এটা 16 এটা 28। তো এখান থেকে মনে রাখবো যে 16তে প্রেম আর 28-এ তালাক। কি মনে রাখতে বলছিলাম? 16তে প্রেম 28-এ তালাক, মানে কারো হচ্ছে 16 বছর বয়সে প্রেম হয়েছে, 28 বছর বয়সে তালাক হয়ে গেছে। বুঝছো? মানে 16 বছর বয়সে প্রেম হওয়ার পরে বিয়ে হয়েছে, তারপর 28 বছর বয়সে তালাক হয়ে গেছে। তো এই কনসেপ্টটা এভাবে মনে রাখবা যে জীবনে সঠিক মানুষ আসুক, তার একটু দেরি করে আসুক সমস্যা নেই, তাও যেন সঠিক মানুষটা আসে, তালাক যেন না হয়। আচ্ছা, তাহলে এই যে প্রেম, প্রেম দিয়ে মনে রাখবো পেঁয়াজ, আর এই যে তালাক, তালাক দিয়ে মনে রাখবো তামাক। তাহলে 16তে প্রেম 28-এ তালাক, মানে পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা 16, তামাকের ক্রোমোজোম সংখ্যা 28। আচ্ছা, এখন সবার ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম যেটা আছে প্রাণীদের ক্ষেত্রে, তো এটা কিন্তু সবার ক্ষেত্রে সেম না। পুরুষের তোমার মানুষের ক্ষেত্রে আলাদা, তোমার তেলাপোকার ক্ষেত্রে আলাদা, অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে আলাদা। কেমন? কিভাবে বুঝবো? একটু পরে আমি যখন এগুলো পড়াচ্ছি তখন আমি বলে দিচ্ছি। আচ্ছা, একটা উদাহরণ দিই। যেমন ধরো পাখি, পাখির ক্ষেত্রে দেখো তোমার এই যে অ্যালিলগুলো আছে জেড 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 ডাব্লু, এগুলো কি মানুষের মতো ক্রোমোজোমের ভিতরে যে ইয়েগুলো আছে? দেখো মানুষের ক্ষেত্রে এক্স 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 ওয়াই, কিন্তু পাখির ক্ষেত্রে জেড 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 ডাব্লু। ঠিক আছে, অর্থাৎ ভিন্নতা রয়েছে। এই জিনিসটাকে এটা দ্বারা প্রকাশ করা হয়। পাখির ক্ষেত্রে জেড 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 ডাব্লু এটা দ্বারা প্রকাশ করা হয়। মানুষের ক্ষেত্রে এক্স এক্স দিয়ে মেয়ে বোঝায়, এক্স ওয়াই দ্বারা ছেলে বুঝায়, এটাই। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা মনে রাখলাম যে 16তে প্রেম 28-এ তালাক, পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা 16, তামাকের ক্রোমোজোম সংখ্যা 28। এখন আসো দেখি তারপরে কি হচ্ছে। এখন এই যে পুরুষ, তাহলে সেটা কি হলো? হেটারোজাইগাস। কারণ কি? সেখানে এক্স এবং ওয়াই দুইটি ভিন্ন প্রকৃতির জিনিস রয়েছে, সেজন্য সেটা হচ্ছে আমাদের হেটারোজাইগাস। শুক্রাণুর ক্ষেত্রে দেখব যে এক্স এবং ওয়াই থাকবে, কারণ শুক্রাণু আসবে ছেলে থেকে। শুক্রাণু আসবে কোথা থেকে? ছেলে থেকে। এবং ডিম্বাণু আসবে মেয়ে থেকে। ডিম্বাণু কোথা থেকে আসবে? মেয়ে থেকে। যেটা তোমাকে আমি একটু আগে বুঝাইলাম যে শুক্রাণু থেকে হয় এক্স আসবে, নাহলে ওয়াই আসবে, আর ডিম্বাণু থেকে এক্স আসবে। কারণ কি? তোমার মেয়ের যে ক্রোমোজোম সেটা দুইটাই এক্স, দুইটাই কি? এক্স। তাহলে যে কোনোভাবে তোমার এক্সই আসবে, তাই না? আচ্ছা, এখন এখান থেকে যদি এক্স এক্স হয় তাহলে স্ত্রী হইতেছে, আর যদি এক্স ওয়াই হয় তাহলে তোমার পুরুষ হইতেছে। এতটুকু ক্লিয়ার? তো এই যে প্রক্রিয়াটা গেল, এখানে কোন কোন তোমার উদ্ভিদের এবং প্রাণীর বংশবিস্তার হয় একটু দেখি। এটা হচ্ছে তোমার ড্রসোফিলা, বিভিন্ন ধরনের পতঙ্গ, গাজা যে উদ্ভিদ, তেলাকুচ, ইলোডিয়া, কক্কিনিয়া ও মানুষসহ স্তন্যপায়ী প্রাণী যতগুলো আছে তাদের এই প্রক্রিয়ায় বংশবিস্তার হয়। ঠিক আছে, তো এখান থেকে যেটা মনে রাখবা সেটা হচ্ছে মানুষ আর স্তন্যপায়ী প্রাণী। ঠিক আছে, আর ড্রসোফিলা যদি মনে রাখতে চাও তাহলে মনে রাখবা, গাজা তেলাকুচ এগুলো মনে না রাখলেও চলবে। ওকে, তাহলে ড্রসোফিলা এবং মানুষ এই দুইটা তোমার কোন প্রকৃতিতে? এই ধরনের তোমার বংশবিস্তার হয়ে থাকে। আচ্ছা, এবার আসি তোমার অন্য যে প্রজাতিগুলো আছে। ধরো ছারপোকা, ঘাসফড়িং। বলো তো ঘাসফড়িং কোন পর্বের প্রাণী? ঘাসফড়িং হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। ঘাসফড়িং হচ্ছে আমাদের আর্থ্রোপোডা পর্বের প্রাণী। ওকে, এই যে ঘাসফড়িং, এটা কোন পর্ব? আর্থ্রোপোডা। কেমন? এই যে ঘাসফড়িং সেটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এবং এই আর্থ্রোপোডা পর্ব প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে আমাদের আর্থ্রোপোডা পর্ব। কেমন? আচ্ছা, এই পর্বের প্রাণী হচ্ছে ঘাসফড়িং। আর এই ঘাসফড়িংয়ের যে তোমার কি বলবো যে জনন প্রক্রিয়া, সেখানে দেখা যায় যে পুরুষের ক্ষেত্রে দেখা যায় এক্স ও, পুরুষের ক্ষেত্রে দেখা যায় এক্স ও, এবং মেয়েদের ক্ষেত্রে দেখা যায় বা স্ত্রীর ক্ষেত্রে দেখা যায় এক্স এক্স। ঠিক আছে, এক্স এক্স এবং এক্স ও। দেখো এক্স ও ভিন্ন না, সেজন্য এই ঘাসফড়িংয়ের ক্ষেত্রে এটা হেটারো। ওকে,
তাহলে পুরুষ থেকে হয় এক্স আসবে, নাহলে ও আসবে, যে কোনো একটা আসবে, এক্স অর ও, যে কোনো একটা আসবে, ঠিক আছে। আর মেয়ে থেকে এক্সই আসবে, কারণ এর দুইটাই এক্স এক্স। ওকে, তাহলে স্ত্রী যদি হয় তাহলে এক্স এক্স হবে, আর যদি পুরুষ হয় তাহলে এক্স ও হবে। এভাবে এই নিচেরগুলো সেম, নিচেগুলো সেম মানে পাখির ক্ষেত্রে পাখির তোমার জেড 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 ডাব্লু এটা হচ্ছে ধরন, আর এটা দেখো স্ত্রী হচ্ছে তোমার হেটারোজাইগাস। কারণ কি, তোমার এই যে জেড ডাব্লু এটা দ্বারা বোঝাচ্ছে স্ত্রী, জেড আর ডাব্লু ভিন্ন জিনিস, সেজন্য তোমার স্ত্রীটা হয়ে গেছে হেটারোজাইগাস। তাহলে শুক্রাণু থেকে যেটাই আসুক জেডই আসবে, আর তোমার জেড ডাব্লু অর্থাৎ স্ত্রী থেকে হয় জেড আসবে, না হলে ডাব্লু আসবে। পরিশেষে দিন শেষে তোমার যদি জেড ডাব্লু হয় তাহলে স্ত্রী হবে, আর পুরুষ হইলে জেড জেড হবে। এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম, শুধু এখানে জেড ডাব্লু ছিল আর এখানে জেড ও দ্বারা প্রকাশ করা হয়েছে, এটাই, ঠিক আছে। তাহলে পাখির ক্ষেত্রে মনে রাখবা এটা, অর্থাৎ তোমার কি, যদি হেটারোজাইগাসের কথা বলো তাহলে মানুষের উল্টা, মানুষের উল্টা, মানুষের বিপরীত, মানুষের উল্টা, ঠিক আছে। আচ্ছা, ব্যস্তানুপাতিক সম্পর্ক দিয়ে বুঝাইলাম যে মানুষের উল্টা। ওকে, আচ্ছা, তাহলে তোমার পুরুষ মানুষের ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রী যেটা হয় সেটা হয় হোমোজাইগাস, কিন্তু তোমার পাখির ক্ষেত্রে দেখা যায় যে পাখি হয়, পাখির যে স্ত্রী জাত সেটা হয় হেটারোজাইগাস, পাখির যে স্ত্রী জাত সেটা হয় হেটারোজাইগাস। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আর কিছু মনে রাখতে হবে না। এই জিনিসটা যদি বেশি কঠিন লাগে তাহলে এগুলো মনে রাখার দরকার নাই, শুধু মনে রাখবা এটা পুরুষের ক্ষেত্রে 23 জোড়া ক্রোমোজোম থাকবে, অর্থাৎ 46টি, সেটা যেন আবার কোনোভাবে 23টি হয়ে না হয়ে যায়, খুব সাবধান, আবার 46 জোড়া যেন না হয়ে যায়, এটা অবশ্যই 23টি না, এটা হবে 23 জোড়া, আর এটা অবশ্যই 46 জোড়া না, এটা হবে 46টি। কেমন? মানুষের ক্ষেত্রে এটা মনে রাখলেই চলবে। আর মনে রাখবা হেটারোজাইগাস সেটা হচ্ছে পুরুষ। ওকে, যদি এক্স এক্স হয় তাহলে স্ত্রী, এক্স ওয়াই হলে পুরুষ। ক্লিয়ার? আচ্ছা, পরের স্লাইড আসি। এখন লিঙ্গ জড়িত অস্বাভাবিকতা বা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কি? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হইতেছে তোমার মানুষের দেহে যে দুইটা ক্রোমোজোম থাকে, এক্স এক্স এবং এক্স ওয়াই, এটা হইতেছে মেল এবং এটা হইতেছে ফিমেল। তো এই যে ক্রোমোজোম জোড়া, এই ক্রোমোজোম জোড়ার মাধ্যমে যেই রোগগুলো আসে বা ডিসঅর্ডারগুলো আসে, ডিসঅর্ডার মানেই তো রোগ, ঠিক আছে, তো ডিসঅর্ডারগুলো যে আসে সেগুলো হইতেছে আমাদের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, অর্থাৎ সেক্স ক্রোমোজোমের সাথে যুক্ত ডিসঅর্ডার। ক্লিয়ার? আবার বলতেছি, মানুষের সেক্স ক্রোমোজোমের মাধ্যমে যেই রোগগুলো বা যেই ডিসঅর্ডারগুলো সন্তান সন্ততিতে চলে আসে সেগুলো হইতেছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তার মধ্যে কি কি আছে? লাল সবুজ বর্ণান্ধতা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে চার্ট, এরপরে আরেকটা চার্ট আছে, দুইটাই খুবই গুরুত্বপূর্ণ, ওকে, সব পরীক্ষার জন্য। তাহলে লাল সবুজ বর্ণান্ধতা, এখানে কি হয় যে তোমার লাল এবং সবুজের মধ্যে পার্থক্য করতে পারে না, ঠিক আছে। তো এখানে ধর ইশিহারা চার্ট, ইশিহারা চার্টটা দিয়ে কি হয়, তোমার বর্ণান্ধতা যাচাই হয়। তো একটা চার্ট দেওয়া হয়, দিয়ে বলা হয় যে কোনটা কোন রং বলো। তো যাদের এই রোগটা আছে বা এই ডিসঅর্ডারটা আছে তারা রং চিহ্নিত করতে পারে না। যখন রং চিহ্নিত করতে পারে না তখন ধরা হয় যে এরা সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের অন্তর্গত এবং এটার লাল সবুজ বর্ণান্ধতা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমেরিকান পুরুষে দেখা যায় 8% পুরুষের ক্ষেত্রে এবং 0.5% মহিলার ক্ষেত্রে দেখা যায়। তারপর হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া রক্ততঞ্চন বিলম্বিত হয়, অর্থাৎ আমাদের সাধারণত কি হয়, যখন আমাদের দেহের কোনো একটা টিস্যু বা কোনো একটা অংশ কেটে যায় তখন সেখান থেকে রক্তক্ষরণ হয়। দেখছো আমাদের ওপর থেকে যেগুলো দেখবা সেগুলো বেশিরভাগ ভেইন। থামো, তোমাকে একটু দেখাই। ধরো তোমরা প্রত্যেকেই হাতটা এমন করো, এমন করে এমন করে এমন করো, দেখা দেখা যাচ্ছে? এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতেছো রগগুলো দেখা যাচ্ছে? এই যে জিনিসগুলো দেখতেছো, এই যে জিনিসগুলো তোমার, এগুলো হইতেছে কি ভেইন, ওকে। এগুলো কিন্তু তোমার আর্টারি না। আর্টারি আর ভেনের মধ্যে পার্থক্য কি? আর্টারি হচ্ছে ধমনী আর ভেন হচ্ছে শিরা। আর্টারি অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু ভেইন কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। আর্টারিতে
অক্সিজেন সাপ্লাই থাকে, আর তোমার ভেইনে কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাতায়াত করে, আর আর্টারিতে তোমার ব্লাডের প্রেশার অনেক বেশি থাকে আর ভেইনে অনেক কম থাকে। ক্লিয়ার? এখন আল্লাহ তাআলা কি করছেন, সৃষ্টিকর্তা এমনভাবে মানুষকে সৃষ্টি করেছেন, দেখো সবগুলো ভেইন দিয়েছেন শরীরের উপর অংশে, অর্থাৎ উপর থেকে যেন দেখা যায়। কারণ কি, তোমার যে ইন্ট্রাভেনাস যে ইনজেকশনগুলো সেগুলো ভেইনে দিতে হবে, সেগুলো যদি বেশি ভিতরে থাকতো তাহলে খুঁজে পাওয়া যেত না এবং তোমার ব্যথা বেশি লাগতো। কিন্তু তোমার যে আর্টারিগুলো আছে আল্লাহ তাআলা কোথায় দেননি? উপর অংশে দেননি। কারণ কি, যদি আর্টারি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানে ক্ষতিগ্রস্ত যদি হয়, তাহলে এটা কি ব্লিডিং বন্ধ করা সম্ভব হবে? হবে না। এবং তোমার আর্টারিতে এই তো ইনজেকশনগুলো কিন্তু আর্টারিতে দেওয়ার দরকার নাই, দিতে হবে কোথায়? ভেইনে। এই হচ্ছে তোমার পার্থক্য। তাহলে বুঝলা আল্লাহ তাআলা কি সুন্দরভাবে সৃষ্টি করছেন, এবং ভেইনগুলো যেগুলো দিয়েছেন সেগুলো উপরে, এবং আর্টারি যেগুলো দিয়েছেন সেগুলো দেখবা ভিতরের দিকে, মাসেলের ভিতরের দিকে। ওকে, আচ্ছা, তো যেটা নিয়ে কথা বলতেছিলাম, যখন আমাদের শরীরে একটা অংশ কেটে যায় তখন সেখান থেকে ব্লাড ক্ষরণ হয়। তখন কি হয়, আমাদের দেহে রক্তকণিকা আছে না, রক্তকণিকা আমাদের দেহে 3 প্রকার, একটা হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট। এখন এই যে প্লাটিলেট বা অনুচক্রিকা, সেগুলো এসে আমাদের ওই জায়গায় প্লাক সৃষ্টি করে এবং রক্ততঞ্চন করে। এখন যাদের হিমোফিলিয়া আছে এই জিনিসটা হইতে দেরি হয়, এই জিনিসটা হইতে দেরি হয়, অর্থাৎ রক্ততঞ্চন বিলম্বিত হয়, ফলে ক্ষতস্থান থেকে অবিরাম রক্ত ঝরতে থাকে এবং এই রক্ত ঝরা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে অবস্থা। শুধু এটা মনে রাখবা, হিমোফিলিয়া মানে রক্ততঞ্চন বিলম্বিত হবে, বাকিটা না মনে রাখলেও চলবে। ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি, এটা কি? পেশি শক্ত হয়ে যাওয়া, পেশি শক্ত হয়ে যাওয়া। এমনি দেখবা মানুষের পেশি নরম প্রকৃতির, কিন্তু যখন সেটা শক্ত করতেছো, এই যে বাইসেপস, এখন আমি নর্মালভাবে আছি, এটা নর্মালভাবে আছে, কিন্তু যখন আমি শক্ত করতেছি তখন দেখো এই জিনিসটা শক্ত হয়ে গেছে, এই জিনিসটা কী হয়েছে? শক্ত হয়ে গেছে। এই জিনিসটা চাপ দিলেও আর বসতেছে না, ঠিক আছে? কিন্তু এমনি নর্মাল অবস্থায় চাপ দিলেও বসে যাচ্ছে। ক্লিয়ার? এই জিনিসটা। তাহলে এখন রোগ আছে যেটা হচ্ছে ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি। এখানে পেশিটা শক্ত হয়ে যাবে। পেশি কী হবে? শক্ত হয়ে যাবে। তখন তুমি পেশির যে সাধারণ কার্যক্রম সেটা ব্যাহত হবে, অর্থাৎ পেশি ঠিকমতো কাজ করতে পারবে না। ক্লিয়ার? ওকে। 10 বছরের মধ্যে চলন ক্ষমতা হারিয়ে ফেলে, 20 বছরের মধ্যে মারা যায়। কারণ পেশি যখন শক্ত হয়ে যাবে তখন তুমি কি ঠিকমতো হাঁটতে পারবা না। পেশি যখন শক্ত হয়ে যাবে তখন তুমি যখন ঠিকমতো হাঁটতে পারবা না, চলাচল করতে পারবা না, পেশির যে সাধারণ কার্যক্রম সেটা ব্যাহত হবে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে রাতকানা। এখন রাতকানা মানে রাতে কিছুই দেখতে পায় না, এবং এটা বিভিন্ন রকমভাবে কোশ্চেন এসে থাকে। রাতকানা রোগ, এটা হচ্ছে একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এবং এটা অনেক সময় হয় ভিটামিন এ এর অভাবে, ভিটামিন এ এর অভাবে। তো দেখা গেল ভিটামিন এ এর অভাবে যে রাতকানা রোগ হয়, বিজ্ঞানীরা এটা দেখলেন, তখন বিজ্ঞানীরা ধারণা করলেন আমরা কোনোভাবে যদি আমাদের খাদ্যের মধ্যে ভিটামিন এটাকে বেশি করে নিয়ে আসতে পারি তাহলে কি হবে, আমাদের এই রোগটা হবে না। তখন কি হলো, জাপানের বিজ্ঞানীরা এই ধানের মধ্যে ভিটামিন এ উৎপাদনকারী যে জিন সেটা প্রবেশ করাইলেন, ঠিক আছে? তখন সেই ধানটা ভিটামিন এ উৎপাদন করলো, এবং সেই ধান থেকে চাল যেটা আমরা খাইলাম সেখানে থেকে আমরা ভিটামিন এ পাইলাম, ঠিক আছে? এই জিনিসটা যখন সম্পূর্ণ হবে তখন তোমার বাইরে থেকে ভিটামিন এ নেওয়া লাগবে না। ভিটামিন এ কোন কোন খাবারে আছে এটা নিয়ে মাথা ব্যথা করতে হবে না, কারণ কি আমরা ডেইলি ভাত খাবো, ডেইলি ভিটামিন এ পাবো, রাতকানা রোগ হবে না। তো এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু জিনে তত্ত্বের মাধ্যমে সম্ভব হয়েছে। কেমন? ওকে, এখন তাহলে এটাকে দেখলাম যে রাতকানা রোগ হয়। তারপর ফ্রাজাইল এক্স সিনড্রোম, এটা হচ্ছে অটিজম এবং মানসিক ভারসাম্যহীনতা, ঠিক আছে? আচ্ছা, টেস্টিকুলার ফেমিনাইজেশন, টেস্টিকুলার ফেমিনাইজেশন, পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হওয়া। সেদিন এই গতদিন ফেসবুকে একটা মিম দেখলাম, যে একটা হাদিস আছে, বুঝছো? হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে শেষ জামানায় পুরুষের সংখ্যা কমে যাবে আর মেয়ের সংখ্যা বা নারীর সংখ্যা বেড়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু এখনও সত্যি। দেখো যত দিন যাবে তত এটাই ঘটবে, পুরুষের সংখ্যা দিনকে দিন কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। তো এটা গেলো হাদিস। হাদিস এখন শেষ, ঠিক আছে? এখন যেটা বলবো সেটা ভিন্ন জিনিস। এখন যেটা বলতেছি ফেসবুকের কথা, যে একজন পোস্ট করেছে যে হাদিসটা ছিল এমন, কিন্তু এটা মেনে নিয়েছিলাম, কিন্তু এটা ভাবি নাই যে তোমার পুরুষই ধীরে ধীরে নারীতে পরিণত হবে। বুঝছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন, যে পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা অটোমেটিক বেড়ে যাবে, অর্থাৎ জন্মগতভাবে এটা হইতে থাকবে। কিন্তু এখনকার জামানায় দেখা যায় যে কিছু কিছু পুরুষ এমন আচরণ করে যে মেয়ে সুলভ আচরণ, বুঝছো?
তো এই জিনিসটা যে হবে, তো কমেন্ট বা হইতেছে পোস্ট ক্রিয়েটকারী এটা হইতেছে ভাবে নাই, এটা বুঝাতে চাচ্ছিলেন। তো এমন কেন হয় দেখবা, অনেক পুরুষ আছে মেয়েলি স্বভাবের, বা তোমার এই ধরনের আচরণ করে, বা অনেকে নিজেকে নাকি পুরুষেও নাকি নিজেকে মেয়ে মনে করে। তো কি বলবো ভাই, আস্তাগফিরুল্লাহ। তো এই যে জিনিসগুলো, তো এটা কেন হবে? টেস্টিকুলার ফেমিনাইজেশন, পুরুষ ধীরে ধীরে তোমার কি হবে, স্ত্রীতে পরিণত হবে, পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হবে, এটা হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন, এবং এটা হচ্ছে একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে হাইপারট্রাইকোসিস, সেটা হচ্ছে সমগ্র দেহ ঘন লোমে উপস্থিতি। ঠিক আছে, হাইপারট্রাইকোসিস লিখে তুমি ইউটিউবে সার্চ দিবা, ইউটিউবে তুমি যদি হাইপারট্রাইকোসিস লিখে সার্চ দাও, দেখবা পুরা দেহ লোমে আবৃত এমন একটা মানুষ তোমার সামনে হাজির হয়েছে। কেমন? আচ্ছা, আলাদিনের চেয়ার আগের মতো। তাহলে যেটা বলতেছিলাম যে লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, তারপরে হচ্ছে রাতকানা রোগ, তারপরে তোমার তোমার কি ডুসেন মাস্কুলার ডিস্ট্রফি, ফ্রাজাইল এক্স সিনড্রোম, টেস্টিকুলার ফেমিনাইজেশন, এবং লাস্টে যেটা আছে হাইপারট্রাইকোসিস, এই রোগগুলো হচ্ছে তোমার সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসবে নিচের কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, তখন তোমাকে বলতে হবে ভাইয়া এটি ডুসেন মাস্কুলার ডিস্ট্রফি বা হিমোফিলিয়া বা লাল সবুজ বর্ণান্ধতা। তাহলে সব জিনিসগুলো মুখস্থ করতে হবে। এই জিনিসগুলো এখান থেকে কী করবা, রাতকানা মানে কি সাধারণভাবে বুঝতে পারছি রাতে দেখে না, তাহলে এই জিনিসটা তোমার মুখস্থ করার দরকার নাই, শুধু একটু পড়বা যেন জিনিসটা বুঝতে একটু সহজ হয়। ঠিক আছে, হাইপারট্রাইকোসিস মানে সমগ্র দেহ ঘন লোমে উপস্থিতি। ঠিক আছে, এই জিনিসটা আবৃত। তাহলে এই জিনিসটা থেকে এভাবে কোশ্চেন আসতে পারে যে সমগ্র দেহ ঘন লোমে যে আবৃত হয়, এটা কোন রোগের কারণে হয়, তখন তোমাকে বলতে হবে হাইপারট্রাইকোসিস। ঠিক আছে, ওকে, তাহলে এটাও পড়বা, তবে এই জিনিসগুলো বেশি মনে রাখবা যে কোনগুলো আমার সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, বা তো আমার ক্রোমোজোমের সাথে কোনগুলো সম্পৃক্ত। ওকে, আচ্ছা, এখানে আরও কিছু রোগ আছে, এটাই তোমার শেষ পেজ এই রোগগুলোর, সেটা হচ্ছে, এবং প্রথম যেটা বলছি সেটাও খুবই গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি এটাও গুরুত্বপূর্ণ। এখন আসি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বা লিঙ্গজড়িত অস্বাভাবিকতা, তোমার 2 নম্বর স্লাইডে একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস হয় এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোনের প্রভাবে। আসো জিনিসটা একটু ব্যাখ্যা করি। ডায়াবেটিস এটা তোমার বাস্তব জীবনেও অনেক গুরুত্বপূর্ণ। ওকে, এই ডায়াবেটিস তোমার বাস্তব লাইফেও অনেক গুরুত্বপূর্ণ, কারণ দেখবা তোমার পরিবারে কারো না কারো ডায়াবেটিস আছে। আল্লাহ যদি আচ্ছা না করুক, কারো থাকুক, এটা আমরা কখনোই চাই না, তবে দেখবা যে এত কমন হয়ে গেছে রোগটা যে থাকেই, কমন হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, এখন এই জিনিসগুলো তুমি যদি জেনে থাকো, তাহলে তোমার জন্য ওই পেশেন্টটা হ্যান্ডেল করা সহজ হবে, কারণ তুমি ভবিষ্যতে নার্স হতে যাচ্ছ। আচ্ছা, নার্স যদি নাও হও, ধরো কোনো কারণে তুমি নার্স হইলে না, তাও কিন্তু এটা তোমার জানা লাগবে। ঠিক আছে, কারণ শুধু যে নার্সেরই পরিবারের সেবা করতে হবে বিষয়টা তেমন না, তুমি একজন সাধারণ মেম্বার বা জেনারেল মেম্বার হিসেবে পরিবারের এই বিষয়গুলো জানা তো তোমার কর্তব্য, তাই না? তাহলে এই টপিকটা আমাদের জীবন ঘনিষ্ঠ টপিক। তোমার এই যতগুলো টপিক আছে, এখানে যতগুলো রোগ আছে, তার মধ্যে এই ডায়াবেটিস সম্পর্কে একটু বিস্তারিত একটু আলোচনা করতেছি, কারণ এটা তোমার জীবন ঘনিষ্ঠ একটা টপিক। আচ্ছা, ডায়াবেটিস 2 ভাগে বিভক্ত। ডায়াবেটিস হচ্ছে 2 ভাগে, একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, আরেকটি হচ্ছে তোমার ডায়াবেটিস ইনসিপিডাস। এই ডায়াবেটিস যে ইনসিপিডাস, এটা নিয়েই তোমার এখানে আলোচনা। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার লিঙ্গজড়িত অস্বাভাবিকতা। ওকে, আচ্ছা, এখন দেখো, তাহলে একটা দেখলাম ডায়াবেটিসের মধ্যে 2টা ভাগ, একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। এটা হচ্ছে তোমার সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। ওকে, আচ্ছা, এটা দ্বারা বুঝাইলাম সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, অর্থাৎ লিঙ্গজড়িত অস্বাভাবিকতার কারণে এই যে রোগটা হয় সেটা হচ্ছে আমাদের ডায়াবেটিস। ওকে, আচ্ছা,
এখানে মূলত কি হয়, এই যে রোগ এটা সাধারণত বংশ পরম্পরায় হয়ে থাকে। কারণ কি, এটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তোমার যদি বাবার এই রোগ থেকে থাকে তাহলে তার সন্তানে এ রোগ হবে, তার সন্তানে যদি হয়ে থাকে তার সন্তানে হওয়ার সম্ভাবনা আছে। এই তো জিনিস, তাই তো? কারণ এটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হতেই পারে। আচ্ছা, তো এই যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার ডায়াবেটিস ইনসিপিডাস এটা কেন হয়? কারণ এটা হয় এডিএইচ, এটা মানে হচ্ছে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। এটা মানে কি? অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। এটার তোমার শরীরে পানির পরিমাণ নিয়ন্ত্রণ করে। কিন্তু এডিএইচ যখন এই রোগটা হয় তখন এই হরমোনটার তোমার যে ব্যালেন্স সেটা ঠিক থাকে না, কখনো বেশি নির্গত হয়, কখনো কম নির্গত হয়। ঠিক আছে? তখন তোমার এই যে ডায়াবেটিস ইনসিপিডাস সেই রোগটা দেখা দেয়, বা যাকে বলে বহুমূত্রীয় রোগ। ডায়াবেটিস মানে তো বহুমূত্র রোগ, তাই না? ঘন ঘন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো এটা ওকে। কারণ কি? কারণ এখানে দেখা যাচ্ছে অনেক সময় তোমার পানি, তোমার বেশি করে পানি দেহ কম শোষণ করে বেশি পরিমাণ পানি তোমার মূত্র হিসেবে তৈরি করে, অর্থাৎ বেশি পরিমাণে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। আচ্ছা, এটা হচ্ছে এডিএইচ সংক্রান্ত বিষয়, যেটার কারণে হয় ডায়াবেটিস ইনসিপিডাস। এবার আসি ডায়াবেটিস মেলাইটাস। এটা হয় তোমার ইনসুলিনের অভাবে। ইনসুলিন, এই ইনসুলিন নিয়ে অনেক কথা শুনছো। এবারেও এখান থেকে কোশ্চিন এসেছিল যে ইনসুলিন, বলো তো আমাকে, যে এখান থেকে অনেক কোশ্চিন এসেছে, কিন্তু 1 নম্বর কোশ্চিন যে কোন হরমোনের অভাবে ডায়াবেটিস হয়? কোন হরমোনের অভাবে ডায়াবেটিস হয়? তখন তুমি বলবা ইনসুলিন। আবার বলবা ইনসুলিনের অভাবে কি হয়? ডায়াবেটিস। ওকে। আচ্ছা, ইনসুলিন কোথায় থেকে নির্গত হয়? এটা হচ্ছে অগ্নাশয়। কোথায়? অগ্নাশয়। এখন এইবার পরীক্ষায় অগ্নাশয় না এসে পরীক্ষায় অপশনে ছিল প্যানক্রিয়াস। কি ছিল? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, প্যানক্রিয়াস মানেও অগ্নাশয়। প্যানক্রিয়াস। এভাবে বাংলাও যদি ইংরেজি শব্দটা লিখে দেয় তুমি তো কনফিউজ হয়ে যাবে যদি এটা না জানো টার্মটা। অগ্নাশয় এটাকেই বলা হয় প্যানক্রিয়াস। এগুলোর মধ্যে বেশ কয়েকটা সেল থাকে, বুঝছো? আলফা, বিটা, গামা, পিপি, এগুলো। তো এই যে আলফা বিটা সেল আছে, এই আলফা বিটা সেলের মধ্যে আলফা সেল থেকে ক্ষরিত হয় গ্লুকাগন। কি ক্ষরণ হয়? গ্লুকাগন। আর বিটা যে সেল আছে, এই বিটা সেল থেকে ক্ষরিত হয় হচ্ছে ইনসুলিন। ওকে। ইনসুলিন তোমার শরীরে গ্লুকোজের পরিমাণ কমায়, আর এই গ্লুকাগন তোমার শরীরে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। এটা একটা আরেকটার বিপরীতভাবে কাজ করে। আর পিপি কোষ বা সোমাটোস্টেন এটা নিয়ন্ত্রণ করে যে আলফা কোষ থেকে আলফা কোষ থেকে গ্লুকাগন কতটুকু ক্ষরিত হবে আর বিটা কোষ থেকে ইনসুলিন কতটুকু ক্ষরিত হবে, এগুলো আবার এরা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তো কেন ইনসুলিন গ্লুকোজের পরিমাণ কমায়? কারণ দেহে যদি গ্লুকোজের পরিমাণ বেশি হয়ে যায় তো এই অবস্থায় দেহ তার নির্দিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে ব্যাহত হয়। সেজন্য একটা নির্দিষ্ট পর্যায়ে থাকে গ্লুকোজের একটা লেভেল, সেই লেভেলে রাখতে হয়। যদি বেশি বেড়ে যায় তাও সমস্যা, যদি বেশি কমে যায় তাও সমস্যা। ঠিক আছে? হাইপোগ্লাইসেমিয়া। আচ্ছা, তো এগুলো নিয়ে হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া এগুলো নিয়ে পরে আলোচনা হবে, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম যে ইনসুলিন গ্লুকোজের লেভেল কমাইতেছে আর গ্লুকাগন কি করবে? গ্লুকোজের লেভেলটা বাড়াবে। ধরো তুমি অনেকদিন কোনো খাবার খাও নাই, তখন কি হয়েছে যে তোমার শরীরে গ্লুকোজের পরিমাণ কমে গেছে। এই গ্লুকাগন যে হরমোনটা আছে সেটা গ্লুকোজের পরিমাণটাকে বাড়াবে, আর ইনসুলিন কি করলো? গ্লুকোজের পরিমাণটা কমাইলো। কোনো কারণে যদি এই গ্লুকোজ শরীরে বেড়ে যায়, কখন বাড়বে? কথা হচ্ছে প্রশ্ন যে কখন বাড়বে? কি বাড়বে? গ্লুকোজ। জি দ্বারা বোঝাচ্ছি গ্লুকোজ। যখন তোমার
ইনসুলিনের অভাব অথবা এই ইনসুলিন রেজিস্ট্যান্স, দুইটা কারণে। এক, যদি তোমার দেহে ইনসুলিনের যদি অভাব হয় তাহলে এই গ্লুকোজকে কমাইতে পারবে না, তখন দেহে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, কারণ ইনসুলিনের কাজই হচ্ছে গ্লুকোজকে কমানো। কিন্তু সেটা যদি নিজেই কম পরিমাণে খরিত হয় তাহলে এটা অটোমেটিক বেড়ে যাবে, তাই না? নির্দিষ্ট পরিমাণে যদি এটাই খরিত না হইতে পারে তাহলে এটা বেড়ে যাবে না। এটাই বলতেছি যে ইনসুলিনের যদি অভাব হয় বা কম ক্ষরণ হয় তাহলে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। এই যে অবস্থা সেটা হচ্ছে ডায়াবেটিস। আরেকটা কখন, যদি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, যেই পরিমাণ ক্ষরণ হওয়ার কথা ছিল ইনসুলিন ওই পরিমাণই ক্ষরণ হয়েছে, কিন্তু তোমার যে পরিমাণ গ্লুকোজকে কমানোর কথা ছিল ওইটা আর করতে পারতেছে না, বডি মেটাবলিজম ওইটা আর করতে পারতেছে না। তখন কি হয়? তখন তোমার দেখা দেয় এই ডায়াবেটিস। কি ডায়াবেটিস? ডায়াবেটিস মেলাইটাস। তখন কি করতে হয়? আমাদের বাইরে থেকে যেটা নিতে হয় সেটা হচ্ছে ইনসুলিন, বাইরে থেকে ইনজেকশনের মাধ্যমে দেখো না, তোমার যাদের বাসায় ডায়াবেটিস আছে, বাবা মারা যাদের বেশি অনেকদিন দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, তারা কি করেন? এই যে ইনসুলিন আছে সেগুলো নাভির আশেপাশে নেন। আচ্ছা, এই কাজটা করতে হয় কারণ কি? তার যে প্যানক্রিয়াস সেটা আর ইনসুলিন তৈরি করতে পারে না, অর্থাৎ তার দেহে গ্লুকোজের পরিমাণ কমে না, ঠিক আছে? গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, ডায়াবেটিস হয়। ডায়াবেটিস হলে মূত্রের মাধ্যমে গ্লুকোজ বের হয়ে যায়। আচ্ছা, এর জন্যই ডক্টর মেডিসিন সাজেস্ট করার পাশাপাশি কি করেন? মেডিসিন সাজেস্ট করার পাশাপাশি তিনি তার রোগীর ডায়েটে পরিবর্তন আনেন। ধরো যারা বেশি পরিমাণ শর্করা জাতীয় খাবার খায়, ধরো এই ডায়াবেটিস যুক্ত রোগীটা যদি 3 বেলা খাবার খায়, তাহলে ডক্টর বলেন যে না, আপনি এখন থেকে আর 3 বেলা খাবার খাবেন না, আপনি এখন থেকে 1 বেলা খাবেন, ঠিক আছে? আচ্ছা, অথবা 1 বেলা ভাত খাবেন, 2 বেলা রুটি খাবেন বা মুড়ি খাবেন, ঠিক আছে? অর্থাৎ শর্করার পরিমাণ কমায় দেওয়া। তো এখানে একটা মজার জিনিস লক্ষ্য করো, জিনিসটা আমাকেও বলা হয়েছিল যে আমার ডায়াবেটিস নেই আলহামদুলিল্লাহ, তো আমাকে বলা হয়েছিল এই উদ্দেশ্যে যে আমার হইতেছে যে বডি ফ্যাটের পরিমাণ একটু বেশি, আমি একটু হেলদি মানুষ। আচ্ছা, তো সেজন্য ওজন কমানোর জন্য যেটা সাজেস্ট করা হয়েছিল যে আপনি ভাত খাবেন 1 বেলা, আর অন্য যে বেলাগুলো আছে রাতে খুব একটা খাবেন না, রাতে যদি খান তাহলে সালাদ আইটেম, আর সকালে খাবেন রুটি, আর রাতে মুড়ি যদি খান তাহলে খাইতে পারেন। তো জিনিসটা কি আমি চিন্তা করলাম, এই যে মুড়ি সেটা কোথা থেকে আসতেছে? সেটাও তো দিন শেষে আমার চাল থেকে আসতেছে। কারণ আমরা গ্রামে দেখতাম যে আমাদের দাদি নানিরা কী করতো, এই একটা চুলাতে কী দিত, বালি গরম করতো, বুঝছো? এই বালির মধ্যে চাল দিতেন, চাল দিয়ে এটা বালির মধ্যে নাড়াচাড়া করলে এবং গরম বালির মধ্যে নাড়াচাড়া করলে এটা মুড়ি হইতো। তো মজার বিষয় হচ্ছে চাল এখান থেকে আসতেছে ভাত, আবার চাল এখান থেকে আসতেছে মুড়ি। তাহলে ডক্টর কেন আমাকে ভাত না খেয়ে মুড়ি খেতে বললেন? দুইটার উৎস তো সেম, দুইটাই শর্করা, দুইটাই কি শর্করা। দেখো এখানে দুইটা বিষয়, ভাত তোমার দ্রুত হজম হয়ে যাচ্ছে, আর অনেক বিষয় আছে, কিন্তু মজার যে বিষয়টা এটা খেয়াল করো যে তুমি যদি খাইতে বসো তাহলে দেখবা 1 পোয়া চালের ভাত সহজেই খেয়ে ফেলতে পারতেছো, মানে 2 থেকে 250 গ্রাম চালের ভাত খুব সহজেই খেয়ে ফেলতে পারতেছো। 2 থেকে 250 গ্রাম কতটুকু আর হবে? 1 প্লেট, 1 থেকে 1.5 প্লেট ভাত, তাই না? এখন কথা হচ্ছে যে তুমি এই 250 গ্রাম মুড়ি নিয়ে একদিন খাইতে বসো, তো যে 250 গ্রামের একটা মুড়ি নিয়ে খাইতে বসবা, দিয়ে দেখবা যে কেমন লাগে পুরো প্যাকেটটা খাইতে, মানে কতক্ষণ লাগে বা কেমন লাগে, ঠিক আছে? কারণ তুমি যখন মুড়ি খাবা তখন কিন্তু ভাতের পরিমাণ খাইতে পারতেছো না, তোমার শর্করার পরিমাণ কমে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটাই এক কথায় যে কোনোভাবে আমাদের শর্করার যে ইনপুট সেটা কমাইতে হবে। যদি ইনপুট কমে, শর্করা ইনপুট কমে বা কি, তাহলে কি হবে? গ্লুকোজের যে মাত্রা সেটা অটোমেটিক কমে যাবে শরীরে, কারণ শর্করা ইনপুট কমলে দেহ গ্লুকোজ কম পাবে, যখন কম পাবে ইনসুলিন কম খরিত হইলেও কাজটা হবে, বুঝছো? অর্থাৎ ডায়েট অনেক বড় একটা জিনিস।
শুধু ডায়েট, রোগের ক্ষেত্রে না, ব্যায়ামের ক্ষেত্রেও। ধরো কেউ ওজন কমাইতে চাচ্ছে, সারাদিন জিমে যে কী করলো, কঠোর পরিশ্রম করলো, এখন বাসায় আইসা কঠোরভাবে বিরিয়ানি, মানে সেই, তো মামা তোমার ওজন কমবে না। কারণ কি, তুমি যেই আউটপুটটা ওখানে দিলা জিমে, শক্তি বার্ন হয়েছে, শক্তি খরচ হয়েছে, ক্যালারি বার্ন হয়েছে, ঠিক আছে, কিন্তু তুমি বাসায় এসে যে পরিমাণ খাইলা, যে পরিমাণ বিরিয়ানি খাইলা, সেক্ষেত্রে দেখা গেছে তোমার জিম করে কোনো লাভ হইতেছে না, কারণ তুমি আবার বেশি পরিমাণ কি নিচ্ছ, এনার্জি নিচ্ছ। তাহলে কি করতে হবে, আমি কি শর্করা জাতীয় খাবার একবারই খাবো না, আমি কি কিটো ডায়েটে চলে যাব ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের কথা শুনে? আচ্ছা, এই সম্পর্কে আমি কোনো মতবাদ করছি না, শুধু এতটুকু বলছি, কিটো ডায়েটে যাওয়ার তোমার এখন দরকার নেই, তুমি ভাতের পরিমাণটা কমায় দাও। একবারই খাইও না এমন না, খাবা, অবশ্যই খাবা, কিন্তু আগে 3 বেলা খাইলে এখন 1 বেলা খাও। আগে যদি তোমার 3 প্লেট খাইতা, এখন 2 প্লেট খাও। আগে যদি 3 প্লেট খাইতা, তাহলে এখন 1 প্লেট খাও। এরকম করে কমায় নিয়ে আসো জিনিসটা, ঠিক আছে? যখন কমায় নিয়ে আসবা, তখনই দেখবা যে তোমার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকতেছে, যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, এবং যদি ওজন তুমি কমাইতে চাও, দেখবা সেটাও সম্ভব হইতেছে। ক্লিয়ার? আচ্ছা, অনেক কথা হইলো ডায়াবেটিস সম্পর্কে, আশা করি এই জিনিসগুলো তোমাদের ভালো লাগছে। তারপরে আমরা দেখব, তাহলে এখান থেকে আমরা যেটা দেখলাম যে ডায়াবেটিস মেলাইটাস সেটা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না এমনি, কিন্তু ডায়াবেটিস ইনসিপিটাস এটা হচ্ছে এডিএইচ হরমোনের কারণে হয়, এবং এটা একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। ওকে, আচ্ছা, এখন অস্বাভাবিক মূত্রত্যাগ, শারীরিক অক্ষমতা এটার কারণে হয়ে থাকে, এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। অ্যানহাইড্রোটিক অ্যাক্টোডার্মাল ডিসপ্লেসিয়া, এটা হচ্ছে দাঁতলোম এবং ঘর্মগ্রন্থির অনুপস্থিতি, দাঁতলোম অথবা ঘর্মগ্রন্থির অনেক সময় অনুপস্থিতি থাকতে পারে। মায়োপিয়া মানে দৃষ্টিক্ষীণতা। হোয়াইট ফোরলক মাথার চুল, আমাদের সাথে একটা ছেলে পড়তো, বুঝছো, আমি মসজিদ মিশনে পড়তাম, তো আমার সাথে একটা ছেলে পড়তো, ওর মাথার এই অংশের চুলটা একটু সাদা ছিল, বুঝছো। তো এই জিনিসটা আগে তো বুঝতে পারি নাই, পরে বুঝলাম যে এটা আসলে হোয়াইট ফোরলক, মাথার চুল আংশিক সাদা, মাথার চুল আংশিক সাদা, এই জিনিসটা হচ্ছে হোয়াইট ফোরলক। জুভেনাইল গ্লুকোমা, এটা হচ্ছে চক্ষু গোলকের কাঠিন্য এবং বা ছানি পড়া। স্পাস্টিক প্যারাপেলাজিয়া, এটা হচ্ছে মাংসপেশির আংশিক অবশ্যতা বা অনিয়ত কাঠিন্য, ঠিক আছে, মানে মাংসপেশি ঠিকমতো কাজ করে না বা অবশ হয়ে যায়, এটা প্যারাপেলাজিয়া। ওকে, অপটিক অ্যাট্রফি, সেটা হচ্ছে অপটিক নার্ভের সহিষ্ণুতা, ঠিক আছে, এই জিনিসগুলো হয়ে থাকে। তাহলে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে এই জিনিসগুলো মনে রাখবো। এগুলো যদি মনে রাখতে কঠিন লাগে তাহলে হালকা একটু পড়বো, তবে মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে, তবে এই জিনিসটা ভুলবো না, এই জিনিসটা ভুলবো না। এবং গত পেজে যেগুলো আছে এগুলো কিন্তু ভুলে যাবে না, এগুলো 100%, এগুলো লাগবেই, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো গুরুত্বপূর্ণ, তবে যদি মনে না রাখতে পারো তাহলে ওগুলো রাখতে হবে পাশাপাশি এটা। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কত মিনিট হইলো ক্লাস আমাদের? ক্লাস আশা করি সব কিছু বুঝতে পারতেছো, ঠিক আছে না লিখা? আচ্ছা, তারপরে আসি আমরা, এটা হয়েছে আমাদের। এখন লিঙ্গ নির্ধারণ, এগুলো সম্পর্কে আমাদের কথা বলা শেষ। যে ক্রোমোজোমের মাধ্যমে জীবের লিঙ্গ নির্ধারণ হয় সেটাই হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম। পুরুষের ক্ষেত্রে থাকে XY এবং তোমার নারীদের ক্ষেত্রে থাকে XX। তবে ক্রোমোজোমগুলো সাধারণত XYO ক্রোমোজোম নামে অভিহিত করা হয়ে থাকে। ও কেন দিল? কারণ আমরা দেখলাম না অন্যান্য প্রজাতিতে দেখলাম যে ও বিদ্যমান, তাহলে এটা গেল সেক্স ক্রোমোজোমের বিষয়, এটা গেল এটা। আর হোমোগ্যামেট, যদি হোমোগ্যামেটিক সেক্স, নারীকে হোমোগ্যামেটিক সেক্স বলা হয় কারণ এটাতে দুইটাই এক্স, এবং এসব গ্যামেটকে হোমোগ্যামেট বলা হয়, এসব গ্যামেটকে হোমোগ্যামেট বলা হয়। আর হেটারোগ্যামেট কি, পুরুষকে বলা হয়, কারণ কি পুরুষে হচ্ছে একটা এক্স একটা ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি হয়ে থাকে তারপরে আমরা দেখব অটোজোমের কাজ। অটোজোম হচ্ছে শারীরবৃত্তীয় যে কাজ আছে, ভ্রূণের গঠন, দেহ গঠন, শারীরবৃত্তীয় কাজ, এগুলো সব অটোজোম করবে, এগুলো সব অটোজোম করবে। ধরো দেহের মধ্যে একটা কোষ বিভাজন হবে, তারপরে কোষটা কখন বিভাজন হবে, কিভাবে বিভাজিত হবে, এগুলো তোমার অটোজোমের কাজ। এগুলো নিয়ে তোমার সেক্স ক্রোমোজোমের কোনো মাথা ব্যথা নাই। তাহলে সেক্স ক্রোমোজোমের হেডাচি বা মাথা ব্যথা কী নিয়ে? তার মাথা ব্যথা হচ্ছে আমাকে লিঙ্গ নির্ধারণ করতে হবে, এটা ছেলে হবে না মেয়ে হবে, এই জিনিসটা আমাকে নির্ধারণ করতে হবে, ঠিক আছে? তো যদি এক্স আসে তাহলে মেয়ে হবে, যদি ওয়াই আসে তাহলে ছেলে হবে। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি হয় তারপরে আসি বর্ণান্ধতা।
শুধু এখান থেকে মনে রাখবা যে পিতা মাতার এখানে দেখো বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক মহিলার যদি বিয়ে হয়, বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক মহিলার যদি বিয়ে হয় তাহলে বাহক কন্যা হওয়ার পার্সেন্টেজ হচ্ছে 50% এবং স্বাভাবিক পুত্র হওয়ার পার্সেন্ট হচ্ছে 50%। অর্থাৎ পুত্র হলে স্বাভাবিক হবে আর কন্যা হলে বাহক হবে। এখান থেকে এতটুকু মনে রাখবা। আচ্ছা, এখন ব্লাড গ্রুপ, অ্যান্টিজেনের উপর ভিত্তি করে তোমার ব্লাড গ্রুপ এখানে নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আসো ব্লাড গ্রুপ নিয়ে কথা বলি। আমাদের দেহে 4 ধরনের ব্লাড গ্রুপ সাধারণত লক্ষ্য করি, এ, বি, এ বি, ও। এগুলো হচ্ছে অ্যান্টিজেন। এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন, এ বি উভয় অ্যান্টিজেন থাকে এবং ও মানে কোনোটি অ্যান্টিজেন থাকে না। এটা দ্বারা বোঝায়, এ দ্বারা বোঝায় এই ব্লাড গ্রুপ যেই মানুষের আছে তাদের দেহে এ অ্যান্টিজেন বিদ্যমান। এটা দ্বারা বোঝায় বি অ্যান্টিজেন বিদ্যমান। এটা দ্বারা বোঝায় এ বি উভয় অ্যান্টিজেন বিদ্যমান। ও দ্বারা বোঝায় এ বি কোনোটাই নাই। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা তো বুঝলাম ভাইয়া। এখন বলেন যে কোনটার এই পার্সেন্টেজ দ্বারা কি বোঝাচ্ছে? পার্সেন্টেজ দ্বারা বোঝাচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ মানুষের ব্লাড গ্রুপ ও, অর্থাৎ যাদের দেহে এ এবং বি কোনো অ্যান্টিজেনই বিদ্যমান থাকে না। যাদের দেহে এ এবং বি কোনো অ্যান্টিজেনই বিদ্যমান থাকে না, এরাই হচ্ছে ও ব্লাড গ্রুপ বিশিষ্ট মানুষ। ঠিক আছে? আচ্ছা, এটা তো বুঝলাম ভাইয়া। 37 দিয়ে কী বোঝাচ্ছে? 37 দ্বারা বোঝাচ্ছে পৃথিবীর 37% মানুষ ও ব্লাড গ্রুপ বিশিষ্ট। অর্থাৎ যদি প্রশ্ন আসে সবচেয়ে বেশি পরিমাণ, সবচেয়ে বেশি পরিমাণ মানুষ, সবচেয়ে বেশি পরিমাণ মানুষ কোন ব্লাড গ্রুপ বিশিষ্ট, তখন তুমি বলবা ও। তারপরে সবচেয়ে বেশি পরিমাণ ও এর পরে যদি কথা বলি তাহলে হচ্ছে বি, বি ব্লাড গ্রুপ বিশিষ্ট মানুষ। ওকে? আচ্ছা, এখন এখানে দেখো এই যে জিনোটাইপ সেটা এ, বি এর ক্ষেত্রে বি, এ বি এর ক্ষেত্রে এ বি, আর এটার ক্ষেত্রে এটা। কিন্তু অ্যান্টিজেন দেখো, একটা আছে অ্যান্টিজেন, একটা অ্যান্টিবডি। অ্যান্টিজেন আর একটা অ্যান্টিবডি দুইটা দুই জিনিস। অ্যান্টিজেন মানে হচ্ছে যেটা আছে তোমার দেহে, যে ব্লাড গ্রুপ আছে, তার মানে তুমি যদি এ গ্রুপ বিশিষ্ট হয়ে থাকো, ব্যক্তি হয়ে থাকো, তোমার ব্লাড গ্রুপ যদি এ পজিটিভ বা এ নেগেটিভ হয়, তার মানে বোঝাচ্ছে তোমার দেহে এ অ্যান্টিজেন আছে। কি বললাম? তুমি যদি এ পজিটিভ অথবা এ নেগেটিভ বিশিষ্ট ব্লাড তোমার দেহে থেকে থাকে, এ পজিটিভ অথবা এ নেগেটিভ ব্লাড যদি তোমার দেহে থেকে থাকে, তার মানে তোমার দেহে এ অ্যান্টিজেন আছে। ঠিক আছে? আচ্ছা, যদি বি পজিটিভ অথবা বি নেগেটিভ ব্লাড তোমার দেহে থেকে থাকে, তার মাধ্যমে বোঝায় তোমার দেহে বি অ্যান্টিজেন আছে। যদি এ বি হয় তাহলে এ বি দুইটাই আছে, আর যদি ও হয় তার মানে কোনোটি নাই। আচ্ছা, এখন ভাইয়া বুঝলাম তো ভাইয়া যে এটা অ্যান্টিজেন। এবার অ্যান্টিবডির কথা বলেন। অ্যান্টিবডি মানে হচ্ছে যে জিনিসটা আছে তার বিপরীত। কেমন ভাইয়া? বিষয়টা হচ্ছে এ অ্যান্টিজেন আছে, তার মানে অ্যান্টিবডি তৈরি হবে বি, অ্যান্টিবডি তৈরি হবে বি, অ্যান্টিবডি বি। আর এটা বি আছে, তার মানে অ্যান্টি এ। ঠিক আছে? এ বি আছে, সেজন্য এখানে থাকবে কোনোটি নয়, কোনোটি থাকবে না। আর নেই মানে উভয়টি থাকবে, আলফা বিটা দুইটাই থাকবে। এই জিনিসটা একটা উদাহরণ দেই তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবা। উদাহরণ দেওয়ার পরে আমরা আবার এখানে আসবো যে কোন গ্রুপ কাকে দিতে পারবে। ঠিক আছে? এখন আসো, একটা পুরুষ মানুষ বিয়ে করছে একটা স্ত্রী মানুষকে, অবশ্যই তো একটা মেয়ে মানুষকে বিয়ে করবে। তো এখানে কাহিনী হচ্ছে পুরুষের ব্লাড গ্রুপ এ পজিটিভ, এটা হচ্ছে তোমার বিজি। বিজি মানে বুঝাচ্ছি, সে যে অনেক ব্যস্ত, বিষয়টা এমন না, বিজি দ্বারা বুঝাচ্ছি ব্লাড গ্রুপ। ওকে? আচ্ছা, এ নেগেটিভ হচ্ছে স্ত্রীর ব্লাড গ্রুপ, এটা হচ্ছে আমার ব্লাড গ্রুপ। এখন
তাহলে এখান থেকে কি সুনিশ্চিত জিনিসটা দাঁড়াচ্ছে, দুইজনের রক্তে অ্যান্টিজেন কি বিদ্যমান বলো তো? অ্যান্টিজেন এ বিদ্যমান, ঠিক আছে, অ্যান্টিজেন এ। ওকে, দুইজনতেই অ্যান্টিজেন এ বিদ্যমান, কারণ হইতেছে দুইজনের ক্ষেত্রেই আমাদের এ ব্লাড গ্রুপ বিশিষ্ট ব্যক্তি পাওয়া গেছে। এখন যখন আমরা দেখব পুরুষ এবং স্ত্রীর যখন মিলনের মাধ্যমে বাচ্চা উৎপন্ন হবে, বাচ্চা ভূমিষ্ঠ হবে বা বাচ্চার যে ব্লাড গ্রুপ আসবে, সেটা ধরো এ যে পজিটিভ, এ পজিটিভ এটা হচ্ছে একটা প্রকট বৈশিষ্ট্য। এ পজিটিভ একটা প্রকট, পজিটিভটা প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য হওয়ার কারণে তোমার বাচ্চার ব্লাড গ্রুপ এ পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি। এ নেগেটিভও হইতে পারে, তবে এ পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এ পজিটিভ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রকট। আচ্ছা ভাইয়া, মেনে নিলাম। তাহলে দেখো এই যে পুরুষ আর স্ত্রী থেকে যে বাচ্চাটা হইল, এটা হচ্ছে বেবি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেবি। তো যে বাচ্চাটা হইতেছে সেটা হচ্ছে এ পজিটিভ, কিন্তু মা ছিল কি এ নেগেটিভ। মা ছিল এ নেগেটিভ, বাচ্চা হয়ে গেছে এ পজিটিভ। মা ছিল এ নেগেটিভ, বাচ্চা হয়ে গেছে পজিটিভ, কারণ বাবার যে প্রকট বৈশিষ্ট্য এ পজিটিভ সেটার বৈশিষ্ট্য ছেলে পেয়েছে। আচ্ছা, তো যখন এটা হইলে সমস্যা কি, এখন এখানে আসো। যখন এই এ পজিটিভ ব্লাড বিশিষ্ট বাচ্চাটা ভূমিষ্ঠ হবে, তখন কি হয়, অনেক সময় কিছু পরিমাণ ব্লাড এই যে মায়ের দেহে চলে যায়, ঠিক আছে, মায়ের দেহে এ পজিটিভ বিশিষ্ট ব্লাড চলে যায়। এখন মায়ের দেহে কি এ পজিটিভ বিশিষ্ট ব্লাড ছিল? না, উত্তর হচ্ছে না। কারণ কি, কারণ মা হচ্ছে আমার এ নেগেটিভ, কিন্তু বাচ্চা কি এ পজিটিভ। তাহলে বাচ্চা থেকে ফিটাস, অর্থাৎ ফিটাস থেকে তোমার অ্যাম্বলিক্যাল কর্ডের মাধ্যমে মায়ে কি যাচ্ছে, তোমার এ পজিটিভ ব্লাড যাচ্ছে। যখন মায়ে এ পজিটিভ ব্লাড যাবে, তখন এই এ পজিটিভ ব্লাডের বিরুদ্ধে অ্যান্টিজেন তৈরি হবে, কি অ্যান্টিবডি তৈরি হবে। কি তৈরি হবে? অ্যান্টিবডি তৈরি হবে। এই যে অ্যান্টিবডি তৈরি হবে কার বিরুদ্ধে? এ পজিটিভের বিরুদ্ধে। তো ভাই হইলে আমার কি, হইলে মায়েরই বাকি। আচ্ছা, এখন এখানে মায়ের খুব একটা সমস্যা হইতেছে না, কিন্তু তারপর দেখো তারপর কি হবে। এটা গেল প্রথম বাচ্চা, প্রথম বাচ্চাতে কোনো সমস্যা হয় নাই, এ প্লাস হোক বা এ মাইনাস হোক, এ পজিটিভ বা এ নেগেটিভ, কোনো বাচ্চাতেই প্রথম বাচ্চাতে সমস্যা নাই। কিন্তু এখন দেখো কাহিনী হয়েছে তারপরে, পুরুষ থেকে আসছে এবং স্ত্রী থেকে আসছে, আসার পরে দ্বিতীয় বাচ্চা, এটা হচ্ছে প্রথম বাচ্চা। এখন যেটা পড়বো এটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চাতে কোনোভাবে দেখা গেছে যে দ্বিতীয় বাচ্চার ব্লাড গ্রুপ হয়েছে এ নেগেটিভ। দ্বিতীয় বাচ্চার ব্লাড গ্রুপ হয়েছে এ নেগেটিভ। বলেছিলাম এ পজিটিভ প্রকট বৈশিষ্ট্য, তবে এ পজিটিভই যে হবে 100% এটা কোনো সম্ভাবনা নাই, মানে পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি, তবে নাও হইতে পারে। এখন দ্বিতীয় বাচ্চাতে আমরা দেখছি যে নেগেটিভ বিশিষ্ট, অর্থাৎ এ নেগেটিভ বিশিষ্ট বাচ্চা হয়েছে বা বাচ্চা ব্লাড গ্রুপ এ নেগেটিভ। তখন কি হবে, তোমার প্রথম বাচ্চা ছিল এ পজিটিভ, এর কারণে মায়ের দেহে যখন এ পজিটিভ গেছিল, তখন এ পজিটিভের বিরুদ্ধে মায়ের বডি অ্যান্টিবডি তৈরি করে রেখেছিল, অর্থাৎ এ পজিটিভ যে ব্লাড গ্রুপটা ছিল সেটাকে চিনে রেখেছিল শত্রু হিসেবে। চিনে রেখেছিল কি হিসেবে? শত্রু হিসেবে। কারণ মায়ের দেহে এ পজিটিভ নাই, মায়ের দেহ হচ্ছে এ নেগেটিভ। তাহলে শত্রু হিসেবে তোমার কল্পনা করে রাখলো বা চিহ্নিত করে রাখলো এ পজিটিভকে। যখন দ্বিতীয় বাচ্চার আমার এ নেগেটিভ আসতেছে, কি আসতেছে? এ নেগেটিভ আসতেছে, তখন এই যে অ্যান্টিবডিটা ছিল না, অ্যান্টিবডিতে ছিল, অ্যান্টিবডি আবার কি করে, তখন এটাতে আবার ইফেক্ট করে। বুঝছো? অ্যান্টিবডি আবার কি করতেছে, তখন ইফেক্ট করতেছে। এখন ধরো এখানেও কোনো কারণে যদি এ পজিটিভ, এ নেগেটিভ হইলে দেখতেছি না কোনো সমস্যা হচ্ছে, কিন্তু এটা যদি আবার ধরো এ পজিটিভ হয়, তখন এই যে অ্যান্টিবডি ছিল এটার বিরুদ্ধে, এ পজিটিভের বিরুদ্ধে অ্যান্টিবডি যেটা ছিল সেটা কিন্তু এটাকে ইফেক্ট করবে। বুঝছো?
কিন্তু এ নেগেটিভ হইলে তেমন কোনো সমস্যা দেখতেছি না, কারণ এ নেগেটিভ হইলে মায়ের দেহেও এ নেগেটিভ আছে, কিন্তু এখানে তো পজিটিভ নাই যে ওটার বিরুদ্ধে কাজ করবে। কিন্তু দ্বিতীয় বাচ্চাও যদি এ পজিটিভ হয় তাহলে আমরা দেখতেছি ওইটার বিরুদ্ধে এটা এসে কাজ করবে, কারণ কি ওইটা শত্রু হিসেবে চিনে রেখেছিল এ পজিটিভকে। এখন যখন দ্বিতীয় বাচ্চাও এ পজিটিভ হচ্ছে তখন এসে এটাকে শত্রু হিসেবে চিহ্নিত করতেছে, তখন আমাদের সমস্যা হইতেছে, বাচ্চার অনেক সময় থ্যালাসেমিয়া হয়ে থাকে। এখন কথা হইতেছে, তাহলে কোনোভাবে যদি পুরুষের ব্লাড গ্রুপ এ পজিটিভ হয় কিন্তু কোনো নারীর ব্লাড গ্রুপ যদি এ নেগেটিভ হয়, তারা কি বিয়ে করতে পারবে না? পারবে। তাদের কি বিয়ে করা উচিত হবে না? আচ্ছা, ধরো এমনভাবে একে অপরকে পছন্দ করেছে যে বিয়ে করতে হবে, আচ্ছা করো, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন অ্যান্টি ডি, শিশু জন্মের 72 ঘন্টার মধ্যে অর্থাৎ 3 দিনের মধ্যে অ্যান্টি ডি যে ইনজেকশন সেটা দিয়ে দিতে হবে, এবং এটা অবশ্যই হবে প্রথম বাচ্চার ক্ষেত্রে। যদি পিতা এ পজিটিভ হয় এবং মাতা এ নেগেটিভ হয়, তাদের প্রথম বাচ্চা যদি এ পজিটিভ হয় তাহলে প্রথম শিশু জন্মের 3 দিনের মাথায় বা 3 দিনের মধ্যে 72 ঘন্টার মধ্যে তোমার অ্যান্টি ডি ইনজেকশন দিয়ে দিতে হবে, যেন এই এ পজিটিভের বিরুদ্ধে তোমার মায়ের দেহে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছিল সেটা যেন না হয়। যখন এটা অ্যান্টিবডি তৈরি হবে না, তখন দ্বিতীয় বাচ্চাও যদি এ পজিটিভ হয় তাহলে তো কোনো সমস্যা নেই, কারণ তাকে ইফেক্ট করতেছে না। কিন্তু যদি না দাও এই টিকাটা, তখন কি হবে, এই বাচ্চাটাকে তখন আবার ইফেক্ট করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এ পজিটিভ পুরুষ এ নেগেটিভ মেয়ের সাথে বিয়ে হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার প্রথম বাচ্চার ক্ষেত্রে অ্যান্টি ডি দিয়ে দিতে হবে, তাহলে সব ক্লিয়ার, আর কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এটা গেল আমাদের এই টপিকটা। এখন আসি, তাহলে বুঝতেছো কোনটা অ্যান্টিজেন কোনটা অ্যান্টিবডি? অ্যান্টিজেন হচ্ছে তোমার রক্তে যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্টিজেন, আর অ্যান্টিবডি হচ্ছে সেটার বিরুদ্ধে, সেটার বিপরীতটা বিটা। আচ্ছা, এখন যে গ্রুপ দিতে পারে আর যে গ্রুপ নিতে পারে, তোমার এ আর এ বি, যে গ্রুপ নিতে পারে সেটা হচ্ছে এ আর ও, যে গ্রুপকে দিতে পারে এ ও এগুলোকে দিতে পারে। কারণ কি, এখানে দেখো এখানেও এ অ্যান্টিজেন আছে, এখানেও এ অ্যান্টিজেন আছে, এখানেও এখানে এ অ্যান্টিজেন আছে, এখানেও এ অ্যান্টিজেন আছে, এখানে ও মানে কিছুই নাই, অর্থাৎ এখানে কিছু আছে। মানে দেওয়া নেওয়ার বিষয়টা হচ্ছে, যার একটা অ্যান্টিজেন থাকবে আমি ওই অ্যান্টিজেন বিশিষ্ট জিনিস তাকে দিতে পারবো। ধরো আমার ঢাকায় একটা বাড়ি আছে, তুমি চাইলে আমাকে আর একটা বাড়ি ঢাকায় গিফট করতে পারবা, কোনো সমস্যা নেই, ইটস ওকে। কিন্তু আমার ঢাকায় কোনো বাড়ি নাই, আমি গরিব, তুমি চাইলেই আমাকে আর একটা বাড়ি দিতে পারবা না, কারণ যদি দাও আমি অহংকারী হয়ে যাব, আমি তোমার সাথেই কথা বলবো না আর। ঠিক আছে, এই জিনিসটা। তাহলে যে জিনিসটা হইলো, যার যে জিনিসটা আছে তাকে সেই জিনিসটা আবার দেওয়া যাবে, অর্থাৎ তেলে মাথায় তেল দেওয়া যাবে, কিন্তু যার যে জিনিসটা নাই সেই জিনিসটা তাকে আর দেওয়া যাবে না। আসো এবার বুঝি এই জিনিসটা কি। এই জিনিসটা হইতেছে, এখানে আমরা দেখলাম যে এর এ আছে, এর জন্য এ বিশিষ্ট জিনিস একে দিতে পারলাম, এর এ আছে, এ বিশিষ্ট এ জিনিস একে দিতে পারলাম, কারণ এটার এ আছে, এটার কিছু ধরো এটার থেকে তোকে কিছু নাই, ও দ্বারা বোঝায় যে এটার কিছুই নাই, তাও তুমি এটাকে দিতে পারলা। বুঝছো? মানে যার ঢাকাতে বাড়ি আছে সে গরিবের কাছ থেকেও নিতে পারবে, এবং তোমার আরও বাড়ি আছে বাড়িওয়ালার কাছেও কেউ যদি গিফট দেয় তাও নিতে পারবে, যার বাড়ি আছে তার কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যার বাড়ি নাই তার কি হবে? তার এটা কিন্তু হবে না। বুঝছো? ধরো এখানে বি দিতে পারলো, বি এ বিকেও দিতে পারলো, কিন্তু ও এ বি এটাকেও দিতে পারলো, কিন্তু আমি চাইলেই বি ব্লাড গ্রুপ ওকে দিতে পারবো না। বি ব্লাড গ্রুপ যার ওই ব্যক্তির রক্ত ও পজিটিভ বা ও নেগেটিভ এদেরকে দেওয়া যাবে না, কারণ কি ও মানে কিছুই নাই, তার কোনো বাড়ি নাই, তার কোনো বাড়ি নাই। ধরো ও মানে কিছুই নাই, ও মানে কিছুই নাই, এ মানে এ নাম বিশিষ্ট একটা বাড়ি আছে, ঠিক আছে, এ মানে এ নাম বিশিষ্ট একটা বাড়ি আছে, এ পজিটিভ হোক নেগেটিভ হোক ডাজেন্ট ম্যাটার। তাহলে এ বি এই রক্ত আমি একে দিতে পারবো, কারণ কি এর এই বাড়িটা আছে। আবার বি একেও দিতে পারবো, কারণ কি
এর বি যে বাড়িটা সেটা আছে। এখন ও তো কিছুই নাই, তাও এটাকে দিতে পারবো, মানে ফকির হয়ে তোমার একটা বড়লোককে বাড়ি গিফট করলা, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি চাইলেই এই বড়লোক মানুষ এই ফকিরকে দিতে পারবে না, কারণ এর মধ্যে কি এ আছে, এর মধ্যে কি বি আছে, নাই। যখনই এটা দিতে যাবে তখনই বাধা বিপত্তি সৃষ্টি হবে, তখনই তোমার এই অ্যান্টিবডিগুলো আবার সৃষ্টি হবে, দেন তোমার আরবিসিকে ক্লট করে ফেলবে, বুঝছো? আচ্ছা, এই জিনিসটা আমরা এখান থেকে দেখলাম। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা যে কে কোন ব্লাড গ্রুপ কাকে দিতে পারতেছে। তাহলে এখান থেকে দেখতেছি যাদের এ বি পজিটিভ তারা সকল জিনিস থেকে নিতে পারতেছে। এ সেও এ বিকে দিতে পারছে, বি সেও এ বিকে দিতে পারছে, যার ও সেও এ বি ব্লাড গ্রুপ যুক্ত মানুষকে ব্লাড দিতে পারতেছে। এ বি এর কোনো সমস্যা নাই, এ বি পজিটিভের কোনো সমস্যা নাই। এর জন্য এ বি পজিটিভকে বলা হয় সার্বজনীন গ্রহীতা, সার্বজনীন গ্রহীতা। হ্যাঁ, আর দেখো ও নেগেটিভ বা ও ব্লাড যুক্ত, ও কি অ্যান্টিজেন যুক্ত যার ব্লাড বা ও গ্রুপ বিশিষ্ট, সে আবার সবাইকে দিতে পারতেছে, কারণ কি তার মধ্যে কিছুই নাই, সে গরিব, যাকে ইচ্ছা দিতে পারতেছে, ঠিক আছে? কিন্তু গরিব চাইলেই যার থেকে নিতে পারবে না, যার তার থেকে নিতে পারবে না, গরিব চাইলে গরিবের কাছ থেকে নিতে হবে। মানে ও যার, ও অ্যান্টিজেন বিশিষ্ট যার, তার আরেক অপরজনের যার ও, তার কাছ থেকে নিতে হবে। সে কিন্তু এর কাছ থেকে, বি এর কাছ থেকে, এ বি এর কাছ থেকে নিতে পারবে না। অর্থাৎ গরিব মানুষ গরিব মানুষের কাছ থেকে নিবে, আর গরিব মানুষ চাইলেই বড় লোকে দিতে পারবে, এই জিনিসটা। আচ্ছা, মানে পুরো উল্টা নীতি। তো যেভাবে হোক এই জিনিসটা মনে রাখবা। এতটুকু হয়েছে। এখন এ বিও ব্লাড গ্রুপ, এতটুকু আমরা কথা বলছি, এ বিও ব্লাড গ্রুপ নিয়ে আমরা কথা বলছি। আচ্ছা, লোহিত রক্তকণিকা, এখানে এ থাকতে পারে, বি থাকতে পারে, এ বি উভয় থাকতে পারে এবং ও কোনোটি থাকবে না। আচ্ছা, এটা ব্লাড গ্রুপে এটা হচ্ছে অ্যান্টিবডি বি আসে, এ হইলে অ্যান্টিবডি বি, বি হইলে অ্যান্টিবডি এ, এ বি থাকলে কোনোটি নয়, আর কোনোটি না থাকলে উভয়, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রেও সেম, লোহিত রক্তকণিকা অ্যান্টিজেন শতকরা 23% এ, 32% বি, 8% এ বি এবং সবচেয়ে বেশি ও, সবচেয়ে বেশি অর্থাৎ 37% হচ্ছে ও ব্লাড গ্রুপ বিশিষ্ট মানুষ। এখন এ বি ও ব্লাড গ্রুপের রক্ত সঞ্চারণজনিত প্রবাহ চিত্র। সুতরাং এ বি গ্রুপ যেটা বললাম, এ বি গ্রুপ সকল গ্রুপের কাছ থেকে রক্ত নিতে পারে, সেজন্য এ বি গ্রুপ ছাড়া আর কাউকে রক্ত দিতে পারে না, সেজন্য এ বি গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলে। এ বি গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলে, কারণ সবার কাছ থেকে নিতে পারতেছে, এর কাছ থেকে নিতে পারতেছে, বি এর কাছ থেকে নিতে পারতেছে, ও এর কাছ থেকে নিতে পারতেছে, এর জন্য সার্বজনীন গ্রহীতা। সবার কাছ থেকে নিতে পারতেছে, এর জন্য সার্বজনীন গ্রহীতা। আর ও সার্বজনীন দাতা, কারণ সবাইকে দিতে পারতেছে, ও মানে গরিব মানুষ, ও মানে গরিব মানুষ, সবাইকে দিতে পারতেছে। ক্লিয়ার? আচ্ছা, আর এইচ ফ্যাক্টর, এটা হচ্ছে রেসাস নামে একটা জিনিস থেকে এসেছে, রেসাস ফ্যাক্টর বলে। তো এটা যদি কারো শরীরে উপস্থিত থাকে তাহলে আর এইচ পজিটিভ, আর যদি উপস্থিত না থাকে তাহলে আর এইচ নেগেটিভ। ওকে, এতটুকুই মনে রাখবা। যদি পজিটিভ হয় এবং যদি এ অ্যান্টিজেন বিশিষ্ট ব্লাড হয় তাহলে এ পজিটিভ, আর যদি আর এইচ নেগেটিভ হয় তাহলে এ নেগেটিভ, এ অ্যান্টিজেন বিশিষ্ট যদি ব্লাড হয়। যদি বি হয় তাহলে, যদি অ্যান্টিজেন বি হয় এবং আর এইচ যদি পজিটিভ হয়, আর এইচ যদি থাকে তাহলে বি পজিটিভ, আর এইচ যদি নেগেটিভ হয় তাহলে বি নেগেটিভ। এটাই, ঠিক আছে? আচ্ছা, আর এইচ ফ্যাক্টরজনিত জটিলতা, সেটা তোমাকে একটু আগে বলেছি যে পজিটিভ নেগেটিভ এগুলোর কারণে কি হয়, যে নেগেটিভ মহিলার সঙ্গে আর এইচ পজিটিভের বিয়ে হইলে তাদের প্রথম সন্তান আর এইচ পজিটিভ হবে, কারণ আর এইচ পজিটিভ একটি প্রকট বৈশিষ্ট্য। এই আর এইচ প্রকট মায়ের রক্ত থেকে অমরার মাধ্যমে ভ্রূণের রক্তে প্রবেশ করলে ভ্রূণের কণিকাকে ধ্বংস করে ফেলে, ফলে ভ্রূণ বিনষ্ট হয় এবং গর্ভপাত ঘটে। এই অবস্থায় শিশু জীবিত থাকলেও তার দেহে প্রচণ্ড রক্তাল্পতা দেখা দেয়, জন্মের পরে জন্ডিস সহ দেখা দেয়। এই অবস্থাকে অ্যারিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে। এই অবস্থাকে কি বলে? অ্যারিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে। এই জিনিসটাই তোমাকে আমি ওই ছকে বুঝাইলাম যে তোমার ছেলে যদি এ পজিটিভ হয়, ছেলে যদি এ পজিটিভ হয়, মেয়ে যদি এ নেগেটিভ হয় তাহলে কি হবে, এই জিনিসটাই তোমাকে আমি ওইখানে ছকে বুঝাইলাম। কোন ছকে? এই ছকে। কোন ছকে রে ভাই? আলে বাবুলে, কই তুমি? আসে না কেন? আচ্ছা, আমি তো আরো পরে বুঝাইছি। কই কই কই? এই তো, এটা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই অধ্যায় থেকে
এইগুলো হচ্ছে আমাদের মেইন টপিক। আরও কিছু সাব টপিক আছে যেখান থেকে জাস্ট আমরা অল্প কিছু জিনিস মনে রাখবো। আসো আমরা এখন এই অধ্যায় থেকে কোন কোন জিনিসগুলো নার্সিং অ্যাডমিশন টেস্ট ভর্তি পরীক্ষায় এসেছে সেগুলো দেখব। তারপরে আবার আমরা এই অধ্যায়টা রিভিশনে যাব, তখন আমরা বাকি কয়েকটা যদি টপিক থাকে, যে টপিকগুলো আছে সেগুলো সম্পর্কে হালকা একটু জেনে অধ্যায়টার পড়া শেষ করব। ওকে, আচ্ছা। এই অধ্যায়টা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং তোমার বাস্তবিক লাইফের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেমন? আচ্ছা, ও আচ্ছা, তাই না? এখানে অনেক এমসিকিউ আছে, বিভিন্ন অধ্যায় থেকেও দেখছি যে কিছু এমসিকিউ চলে আসছে না, যেহেতু আসছে আসো একটু সলভ করে নেই। এগুলো দ্রুত করতেছি, এই অধ্যায়ের যেগুলো সেগুলো আস্তে আস্তে করতেছি। হ্যাঁ, আচ্ছা আসো। এই যে প্রচ্ছেদন সম্পর্কে কথাবার্তা, সেটা হচ্ছে 9 নম্বর 9th চ্যাপ্টারের এমসিকিউ। প্রচ্ছেদনের সময় পত্রবন্ধ খোলা বন্ধ হওয়ার জন্য কোন আলো ত্বরান্বিত করে? সেটা হচ্ছে নীল আলো, এবং মনে রাখবা লাল আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। লাল আলোতে সালোক সংশ্লেষণ, লাল আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়। কেমন? এটা হচ্ছে বেশি, এটা চিহ্ন দিয়ে বুঝাইলাম বেশি হয়। আচ্ছা, তারপরে কোন খনিজের অভাবে পাতা ফুল ফল ঝরে যায়? ম্যাগনেসিয়াম। উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে আমাদের 17টি। তারপরে পত্ররন্ধ্রে 1000 থেকে 60,000 পর্যন্ত তোমার কি থাকে? পত্ররন্ধ্র থাকতে পারে। তারপরে সালোক সংশ্লেষণের হার 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে বেশি। ক্রেবস চক্র হয় মাইটোকন্ড্রিয়াতে। আচ্ছা, গ্লাইকোলাইসিস কোথায় হয়? গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে, এটা মনে রাখবা। গ্লাইকোলাইসিস খুবই ইম্পর্টেন্ট, 100%। গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে। আর ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়াতে। এখন কারো কাছে যদি কঠিন লেগে থাকে, ভাই ওদের তো লেকচারই করি না, আপনি এমসিকিউ সলভ করাচ্ছেন, সে শুধু একটু দেখে যাও, পরে ওই অধ্যায় আবার করাইছি, জাস্ট এখানে স্লাইড এগুলো চলে আসছে, বুঝছো? সেই জন্য দেখাচ্ছি। আচ্ছা, উদ্ভিদ কোন প্রক্রিয়া অতিরিক্ত পানি বাষ্পাকারে ছেড়ে দেয়? সেটা হচ্ছে প্রচ্ছেদন। প্রচ্ছেদন প্রক্রিয়ায় উদ্ভিদ অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়। সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড বায়ু থেকে গ্রহণ করে, ঠিক আছে, এবং অক্সিজেন বায়ুতে ত্যাগ করে। এই অক্সিজেন প্রাণী গ্রহণ করে এবং প্রাণী কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, এই কার্বন ডাইঅক্সাইড আবার তোমার উদ্ভিদ গ্রহণ করে। আচ্ছা, শস্য কলা ট্রিপ্লয়েড। জবা ফুল কোন ধরনের? শাখা কলম। শস্যের ক্রোমোজোম, আচ্ছা, উদ্ভিদের নিষেক প্রক্রিয়া সংঘটিত হয় গর্ভাশয়ে। গর্ভাশয়ে নিষেক হবে। নিচে কোনটি সেক্স? হ্যাঁ, এই তো চলে এসেছে। আসো এখানে, এখন যেটা পড়বো এই অধ্যায়ের এমসিকিউ। দেখো কোশ্চিনটা, নিচের কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার? আমি তোমারে বলছি আসবে কোনটা, এটাই। নিচে কোনটি সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বা ডিসঅর্ডার? এইডস। এইডস কি সেক্স লিঙ্কড? এই যে এইডস, এটা কিন্তু সেক্স লিঙ্ক না, এটা যৌন বাহিত একটা রোগ, বা অনিরাপদ যৌন সঙ্গম করলে এইডস হতে পারে। যে ব্যক্তির এইডস আছে তার সাথে তুমি যদি যৌন সঙ্গম করো তাহলে এইডস হবে, কথা ক্লিয়ার। কিন্তু এটা কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না। কেমন? যদি এটা কিন্তু যে আমাদের XY অথবা XX অথবা যে দুইটা ক্রোমোজোম ছিল, ওই ক্রোমোজোমের মাধ্যমে কিন্তু পিতা থেকে তোমার সন্তানে বা মাতা থেকে কিন্তু সন্তানে এটা স্থানান্তরিত হয় না। এইডস কি হয়? ধরো একজনের আছে, ওর সাথে তুমি যৌন মিলন সম্পন্ন করেছো, দেন তোমার এইডস হবে, ঠিক আছে? ইউ উইল গেটিং মারা। আচ্ছা, মারা খাবা, তাহলে এটা করা যাবে না। আচ্ছা, তারপরে ব্লাড ক্যান্সার এটাও না। তারপরে যৌনবাহিত রোগ। যৌনবাহিত রোগ কি? এইডসও না, যৌনবাহিত রোগই না, কোনোটাই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না। সেক্স যেমনি আসছে অমনি তো ভাবছি যৌন ব্যাপার স্যাপার, অমনি দাগাই দিয়েছি এটা, মামা মারা, ঠিক আছে? খুব সাবধান। তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, হবে কি? বর্ণান্ধতা। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল তোমার প্রথম কোশ্চিন, বর্ণান্ধতা। আসো দ্বিতীয় কোশ্চিনে। সমস্ত দেহে ঘন লোমের উপস্থিতি, কি বলছি? হাইপারট্রাইকোসিস। এটা হচ্ছে বলছি সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি, হাইপারট্রাইকোসিস। ওকে, এখানে দেখো বানান নিয়েও খেলতে পারে, তোমার বানান নিয়ে খেলেও কিন্তু তোমার মাইরা দিতে পারে, ঠিক আছে? সাবধান, হাইপো দেখেই দেখা দিও না, দেখো হাইপারট্রাইকোসিস, হাইপার। কেমন? হাইপার আর হাইপো দুই জিনিস। ওকে, কোন রক্ত গ্রুপ বহনকারী ব্যক্তিকে সার্বজনীন দাতা বা সার্বিক দাতা বলা হয়? বলো, তুমি বলো। সবাইকে দিবে, অর্থাৎ সার্বজনীন দাতা হচ্ছে আমার ও, কারণ এ গরিব, ও হচ্ছে গরিব মানুষ সবাইকে টাকা পয়সা দিতে পারবে, কিন্তু বড়লোক মানুষের কাছ থেকে নিতে পারবে না, ঠিক আছে? গরিব মানুষের কাছ থেকে নিতে হবে।
সমাজে যে নীতি প্রচলিত হোক সেটা আমার দেখার বিষয় না, আমার ব্লাড গ্রুপে যেভাবে মনে রাখবো সেভাবে শুধু এটা মনে রাখবো যে ও গরিব, কারণ কি ও এর মধ্যে এ ও অ্যান্টিজেন নাই, বি অ্যান্টিজেনও নাই, যার কিচ্ছু নাই সে হচ্ছে ও। যার মধ্যে এ অ্যান্টিজেনও নাই, বি অ্যান্টিজেনও নাই, সে হচ্ছে ও, অর্থাৎ সে গরিব, তার মধ্যে এও নাই বিও নাই, তাহলে সে গরিব, সে কি করতে পারবে না, কারো কাছ থেকে নিতে পারবে না। এর কাছ থেকে কি নিতে পারবে? ও এর কাছ থেকে যেমনি নিবে, এর দেহে তো এ ছিল না, ছিল, তখন হইতেছে অ্যান্টিবডি তৈরি করবে এর মারা। বি এর কাছ থেকে নিবে, তার এর তো বি ছিল না, এ আবার বি কি করবে, অ্যান্টিবডি তৈরি করবে, বিও মারা। ঠিক আছে, সাবধান। তাহলে ও যাদের ব্লাড গ্রুপ তাদের কাছ থেকে এটা শুধু নিতে পারবে। আচ্ছা, তো এটা হচ্ছে সার্বজনীন দাতা বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, এইডস কত সালে আবিষ্কৃত হয় এটা মনে রাখবা, 1981 সালে। বাংলাদেশের যুদ্ধ হয় 1971 সালে, আর এটা হয় 10 বছর পরে, 10 বছর পরে 1981 সালে। ওকে, আচ্ছা, শ্রেণীবিন্যাসের জনককে? ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাসের জনক। এই ছিল তোমাদের এতক্ষণ পর্যন্ত এই অধ্যায় নিয়ে কথাবার্তা। তো আশা করি তোমাদের এই জিনিসটা অনেক ভালো লেগেছে, এই অধ্যায়টা। তো এখন আমরা এই অধ্যায়টা অল্প কিছুক্ষণ সময় নিয়ে একটু রিভিউ করব, হ্যাঁ, অর্থাৎ যে জিনিসগুলো আমরা পড়েছি এবং যে জিনিসগুলো আমাদের আরও একটু দেখা দরকার, এই জিনিসগুলো আমরা একটু রিভিউ করব। ওকে, তাহলে আমরা এখন আসো যে এই যে অধ্যায়টা সেটা একটু সামারাইজ করব এবং কিছু জিনিস যদি থেকে থাকে সেগুলো হালকা একটু জেনে নিব, দিয়ে অধ্যায়টা শেষ করে দিব, আর 5টা মিনিট লাগবে, সমস্যা নেই। তাহলে এখানে দেখলাম যে উইলিয়াম বেটসন সর্বপ্রথম জেনেটিক্স শব্দটি ব্যবহার করেন। জেনেটিক্স সম্পর্কে যে আমরা আলোচনা করলাম, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সম্পর্কে যে কথা বললাম, তাহলে এই যে জেনেটিক্স শব্দটি কী ব্যবহার করে? উইলিয়াম বেটসন। আর গ্রেগর জোহার মেন্ডেল জিনতত্ত্বের জনক। তাহলে প্রশ্ন যদি আসে যে জিনতত্ত্বের জনক কে, তাহলে আমরা বলবো গ্রেগর জোহার মেন্ডেল। কেমন? এই যে ব্যক্তি মহাশয় তিনি হচ্ছেন আমাদের গ্রেগর জোহার মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল, আর এটা হচ্ছে আমাদের উইলিয়াম বেটসন। এই বেটা হচ্ছে আমাদের উইলিয়াম বেটসন। কেমন? আচ্ছা, এখন তোমার মটরশুঁটি গাছকে মনোনীত করেছিলেন কে? গ্রেগর জোহার মেন্ডেল, এই জিনিসগুলো পরীক্ষা করার জন্য। কারণ হচ্ছে এই মটরশুঁটি গাছের আয়ু কম, 1 বর্ষজীবী, এবং আয়ুষ্কাল স্বল্প, আকারে বড়, বহু প্রকরণ বিশিষ্ট, স্বল্পরাগী এবং উর্বর, উভলিঙ্গ, বিপরীত বৈশিষ্ট্য বিশিষ্ট। এই কয়েকটা বৈশিষ্ট্যের জন্য এটা জাস্ট মনে রাখবা, এই স্লাইডটা শুধু মনে রাখবা, এটা অত ইম্পর্টেন্ট না। এটা মটরশুঁটির গাছ। এই তো জিন কি? ডিএনএ অণুর একটি খণ্ডাংশ, জীবের বংশগতির মৌলিক ভৌত এবং কার্যিক একক। অর্থাৎ ডিএনএ এর মাঝে অবস্থিত একটা নির্দিষ্ট অংশ যেটা তোমার কি করে? বংশ পরম্পরায় তোমার বৈশিষ্ট্য ধারণ করে। লোকাস ক্রোমোজোমের জিনের নির্দিষ্ট স্থানের নাম। আচ্ছা, অ্যালিল। অ্যালিল কি? জীবের কোনো একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী। একটা ধরো তোমার চুলের রং সাদা, আরেকজনের চুলের রং লাল, আরেকজনের চুলের রং ধরো কি বাদামি, তো বাদামি মানে এটা ব্রাউন কালার আছে না? আচ্ছা, তাহলে এই যে নিয়ন্ত্রণ করতেছে, এটা কে নিয়ন্ত্রণ করতেছে? অ্যালিল। হোমোজাইগাস মানে এগুলো দুইটা সেম, ধরো টি, দুইটা বড় হাতের অথবা দুইটা ছোট হাতের, টি হোমোজাইগাস। ঠিক আছে, আবার হেটারোজাইগাস মানে বিপরীত, একটা বড় টি হলে আরেকটা ছোট টি। জিনোটাইপ হচ্ছে জিনের প্রতীক, জিনের প্রতীক গঠনকারী যে জিনিস সেটা হচ্ছে আমাদের জিনোটাইপ। এই জিনিসগুলো প্রচ্ছন্ন, প্রকট মানে যে বৈশিষ্ট্যর আসার সম্ভাবনা বেশি, আর তোমার হইতেছে যেটা প্রকট না সেটা হচ্ছে আসার সম্ভাবনা কম। তো এই জিনিসগুলো হালকা একটু রিডিং পড়লে পড়তে পারো। আর এখানে দেখো তোমার স্যার গ্রেগর জোহার মেন্ডেল কিছু সূত্র দেন। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র হচ্ছে পৃথকীকরণের সূত্র। আমরা এই সূত্রটা মনে রাখবো। এটা 3টা ভাগ, একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, লিথাল জিন এবং সমপ্রকটতা, এই 3টা ভাগে ভাগ করেছেন এই সূত্রটাকে। এটার কিছু অনুপাত আছে, জাস্ট অনুপাতগুলো আমরা একটু মনে রাখবো, যে অসম্পূর্ণ প্রকটতার অনুপাত 1:2:1, সমপ্রকটতা 1:2:1। এগুলো বলতেছি না ডিটেলস কেন, 2:1। লিথাল জিন 2:1। লিথাল জিন কি? যেই জিনের কারণে একটা জীব মারা যায় সেটাই লিথাল জিন। কারণ এগুলো আসে না তোমার, এগুলো ইয়াতে আসে না। তো এই যে জিনিসগুলো আছে সেগুলো একটু দেখে নেবা। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলো ইন্টারমিডিয়েট জিন বা সেকেন্ডারি জিন বলে। অ্যাপিস্ট্যাসিস যে জিনটি অন্য জিনের বৈশিষ্ট্য প্রকাশকে দমিয়ে রাখে। অ্যাপিস্ট্যাসিস কি? একটা জিন বৈশিষ্ট্য প্রকাশ করতে যাচ্ছে কিন্তু তাকে দমায় রাখতেছে, এটাই হচ্ছে আমাদের অ্যাপিস্ট্যাসিস। আর যে জিনটি বাধা প্রাপ্ত হয় তাকে হাইপোস্ট্যাটিক জিন বলে। কেমন? আচ্ছা, এইগুলো গেল। পলিজেনিক ইনহেরিটেন্স, অটিজম, ক্যান্সার, ডায়াবেটিক 2 এগুলোর জন্য দায়ী। ওকে, আর এগুলো তো নিয়ে কথা বললামই, ঠিক আছে, এগুলো নিয়ে কথা বললাম না? আচ্ছা, এগুলো তো সব দেখাইছি। তো এই ছিল তোমাদের
আচ্ছা দেখি আর কয়েকটা টপিক যদি থাকে, এগুলো লাগবে না, এগুলো তোমাদের দেখাইছি, তোমাদের দেখাইলাম না আমি, যে হইতেছে যে এই যে স্বাভাবিক পুত্র আর হইতেছে যে স্বাভাবিক কন্যা, এগুলো দেখাইলাম না, এগুলো তো দেখাইছি আপু। এই যে ইশিহারা চার্ট, এটার মাধ্যমে তোমাকে বললাম না যে লাল নীল বর্ণ এগুলো হইতেছে করবে। এই যে হিমোফিলিয়া নিয়ে কথা বললাম, ডুসেনি মাস্কুলার ডিস্ট্রফি, রাত কানা রোগ, ফ্রাজাইল এক্স সিনড্রোম, টেস্টিকুলার হাইপার ট্রাইকোসিস, ডায়াবেটিস ইনসিপিডাস, এগুলো তো সবই দেখাইলাম। এই জিনিসগুলোই মূলত এখানে নিয়ে আলোচনা, কেমন? আচ্ছা, আর বিবর্তনের জনক হচ্ছে আমাদের এমপ্যাডোক্লিস, এই স্যার বিবর্তনের জনক। আর এখানে কে কোন বিজ্ঞানী কী দেন এটা একটু মনে রাখবা। আর এ পাশে যেটা মনে রাখবা সেটা হচ্ছে, এখানে মনে রাখার দরকার নাই, এই জিনিসটা মনে রাখার দরকার নাই, এখান থেকে শুধু এটা মনে রাখবা যে কে কোন যুগের। এখান থেকে শুধু যদি কোনোটাই মনে রাখতে না পারো তাহলে মনে রাখবা না মানুষ প্লিউসিন যুগের, এটা এতটুকু মনে রাখবা। আর মনে রাখবা ডাইনোসর জুরাসিক যুগের, এই দুইটা মনে রাখবা, তাহলেই শেষ। তো এই ছিল তোমাদের জিন তত্ত্ব বিবর্তন নিয়ে কথাবার্তা। এই অধ্যায়ের প্রথম যতটুকু পড়াইলাম এটা তো জাস্ট একটু দেখাই দিলাম যে এই অধ্যায়ে আর কোনো যদি পড়তে চাও, অধিক যদি পড়তে চাও, কারো যদি মনে চায় যে ভাই এই জিনিসগুলোও তো বই আছে, এগুলো পড়া লাগবে কিনা, তো না, ওগুলো বেশি ইম্পর্টেন্ট না, তবে যদি চাও তাহলে পড়তে পারো, আমি কিন্তু দেখাই দিচ্ছি, কেমন? এই ছিল কথাবার্তা। তো এরই মধ্যে দিয়ে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। তোমরা অনেক ধৈর্য ধরে আমাদের সাথে ছিলা, তোমাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত পড়াশোনা করো। আশা করি আমাদের সবার রেজাল্ট অনেক ভালো হবে ইনশাল্লাহ। আসি, টাটা, আল্লাহ হাফেজ।